নমস্কার, সময় বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে হঠাৎ করেই আমাদের এই লাইভে আসা, তার কারণ হচ্ছে আমরা একটা সামাজিক সমস্যার মধ্যে সকলে আছি। সেই সামাজিক সমস্যাটা আগামী দিন কমবে না বাড়বে, বা আমরা এই সামাজিক সমস্যা থেকে বেরোতে পারবো কিনা, সেই নিয়েই আজকে কথোপকথন, আমাদের আলোচনা। আমরা স্টুডিওতে পেয়েছি পশু প্রেমী শুধু নয়, রিমা কর্মকার, ওর অনেকগুলো পরিচয় আছে। ও একজন ভালো ডান্সার, একজন ভালো টিচার, এবং তার সঙ্গে ও একজন পশু প্রেমী। রিমা কর্মকার আপনারা সবাই চেনেন, গোটা মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গের বহু জায়গায় ও নৃত্য প্রদর্শনী করেছে এবং বহু ছাত্রছাত্রী। কিন্তু রিমার সঙ্গে আজকে নাচ নিয়ে আলোচনা নয়, আলোচনাটা অন্য বিষয়, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তার পাশেই আছেন সুমনা দত্ত, উনিও মেদিনীপুরের বাসিন্দা এবং ভীষণ একজন পশুপ্রেমী। আপনারা বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছেন, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উনি অ্যাক্টিভ থাকেন এবং ওনার কর্মকাণ্ড আপনারা জানেন, উনি কি করেন। ভীষণ ভালোবাসেন পথ কুকুরদের, তাদের জন্য অনেক কিছু করেছেন উনি, সেগুলো আমরা আলোচনায় আস্তে আস্তে জানতে পারবো। আর আমার ঠিক ডান দিকে আছে আমার ভাই শিবু রানা। আপনারা শিবুকে সবাই চেনেন। শিবু শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর জেলার একজন পরিচিত পশুপ্রেমী এবং একটা এনজিওর সঙ্গে ওরা যুক্ত সকলেই, এবং বহু কুকুরের ওরা সেবা করে আসছে, আগামী দিনও করবে। আজকে এই হঠাৎ লাইভ, আজকে আমি হঠাৎ কথাটা বলার কারণ হচ্ছে আমরা আজকে অ্যাকচুয়ালি তৈরি ছিলাম না, কিন্তু রিমার রিকোয়েস্ট যে দাদা আজকে সময় বাংলায় লাইভ করে আমরা একটা বিষয় বিস্তারিত মানুষের কাছে পৌঁছে দেব, যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার। আমি লাইভের শুরুতেই বলেছিলাম আমরা একটা সামাজিক সমস্যার মধ্যে আছি। তো সেই সামাজিক সমস্যাটা হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পথ কুকুরদের হয় বিষ দিয়ে মেরে ফেলছে, আর নয়তো তাদেরকে অজ্ঞান করে লোপাট করে দেওয়া হচ্ছে। আমি লোপাট ভাষাটা বলছি, খুব খারাপ লাগছে আমার বলতে। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, হয় তাদের বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা পশুদেরকে ভালোবাসি, সে কুকুর হোক, গরু হোক, ছাগল হোক, যাই হোক, পশু তো সবাই। ওরা তো কথা বলতে পারে না, ওরা আমাদের ভাষা বুঝতে পারে, কিন্তু আমরা ওদেরকে আকার ইঙ্গিতে যা বোঝাই, ডাকলে ওরা খেতে আসে, না ডাকলে ওরা খেতেও আসবে না, সবই ইশারায়। ওরা কিন্তু মানুষের ভাষাটা এইভাবেই বোঝে। আমরা সেই সমস্ত মানুষ যারা এই অবলা প্রাণীদের সামান্য কিছু খেতে দিই আমাদের সাধ্যমতো, এবং ওদের সুরক্ষা, ওদের ট্রিটমেন্ট চেষ্টা করি। তো আমি আমাকে এই কারণেই বললাম, আমি এই কাজটা করি, এটা আমার কাছে করতে ভালো লাগে। আমি, আমার মেয়ে, আমরা সকলেই এই কাজটার সঙ্গে যুক্ত। তো আজকে বিষয়টা আমাকে নিয়ে নয়, আমি সরাসরি আজকে শিবুর কাছে যাব। প্রথমেই শিবু, আমরা গতকাল একটা লাইভ দেখেছি, সুমনা ম্যাডামও ছিলেন, তুমিও ছিলেন। আমাদের শুধু ওই অংশটুকুই বলো। আমার প্রশ্ন আজকে অনেকগুলো আছে। কালকে কি ঘটনা হয়েছে? তোমরা বিধাননগরে লাইভ করেছিলে, বা বিধাননগরে কি ঘটনার জন্য তোমরা সবাই গিয়েছিলে? এবং আমার মনে হচ্ছে চন্দন দা, আমার খুব প্রিয় একজন দাদা চন্দন দাস, যিনি মিনি মার্কেটে বহু পথ কুকুরকে খাবার দেন এবং তাদের সেবা শুশ্রূষা করেন, তাদের ইঞ্জেকশন দেন, ভ্যাকসিন দেন। চন্দন দাও কালকে ছিলেন সঙ্গে। তো তুমি যদি কালকের ঘটনাটা একটু বিস্তার করে বলো, যে কি হয়েছিল কালকে। ঘটেছিল, আমরা প্রথমে খবর পেয়েছিলাম যে গেট বাজার যে এলাকা আছে, যেখানে কি নামটা, ওই রিসর্ট যেটা আছে আর কি, শিরোমণি রিসর্টটার উল্টো দিকের যে রাস্তাটা, সেখানে চন্দনদা রেগুলার বাচ্চাগুলোকে খাওয়াতে যায়, এবং যারা কুকুর খাওয়ায় তাদের কাছে এক্সাক্ট কাউন্টার থাকে যে এখানে এতগুলো কুকুর থাকে, স্বাভাবিক ব্যাপার এগুলো। তো চন্দনদা কালকে দুপুর বেলায় যখন কুকুরগুলোকে খাবার দিতে যায়, সেখানে যারা সবজি বিক্রি করে, যে যারা বাড়ি করে আছে, তারা বললো আপনি তাদেরকে খাওয়াতে এসছেন, কুকুরগুলো তো সব লোক নিয়ে চলে গেছে। তো ওটা উনি শুনে যথেষ্ট
মানে উদ্বেগ প্রকাশ করলেন যে কোথায় নিয়ে চলে যায়। এরকম তো ঘটনা মেদিনীপুর শহরে ঘটে না। আমরা পথের কুকুরদের অ্যাডাপশন করাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যে এখানে বাচ্চাগুলো আছে, কেউ বাড়িতে জায়গা দিন, সেখানে 3-4টে বাচ্চা সমেত তার মাকে কেউ নিয়ে চলে গেছে। তো উনি ব্যাপারটা আমাদেরকে জানান, আমরা খোঁজ নিই, আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে ঘটনাস্থলে যাই, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি যে 3জন লোক বাইকে করে এসেছিল এবং কালো ড্রেস পরেছিল এবং মাথায় হেলমেট পরেছিল। ওরা এই বিস্কুট গুঁড়োর সাথে কিছু একটা মিশাচ্ছে, মিশিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এবং খাওয়ানোর পরে ওরা কিছুক্ষণ পাশে একটা কুয়াপাড় আছে, ওখানে ওই কুয়াপাড়ে বসে ওরা দেখলো চারিদিকের পরিস্থিতি কি। তারপরে জোরপূর্বক ওই কুকুরগুলোকে, যারা অ্যানেস্থেসিয়া টাইপের কিছু খাইছিল হয়তো, যেটা ঘুমিয়ে গেছে হয়তো, কুকুরগুলোকে যখন ব্যাগে পুরে নিয়ে যাচ্ছে, ওখানে একটা স্থানীয় একটা বাচ্চা মেয়ে সেটা আটকানোর চেষ্টা করেছিল যে কেন নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। তখন তাকে ধমক দেয় এবং বলে আমরা পুলিশ থেকে এসেছি। এত বড় মারাত্মক ভাবে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি সবার সামনে ঘটে গেছে। এইবারে এখানে আমার একটা প্রশ্ন আছে, আমাদের মেদিনীপুরে আজ থেকে 5 বছর আগে পশুপ্রেমীর সংখ্যাটা খুব কম ছিল, এখন চারিদিকে পশুপ্রেমীর সংখ্যা অনেক বেড়ে গেছে। যখন আমরা যারা ফিল্ডে কাজ করি, তাদের যখন কেউ রেসপন্স না পায়, নিজেরা ওষুধ কিনে কুকুরকে খাইয়ে দেয়। এই প্রবণতাটা এসে যাওয়ার পর মানুষজনের মধ্যে যে জিনিসটা ছড়িয়ে গেছে যে কেউ না কেউ কুকুরকে এসে ওষুধ খাওয়াচ্ছে, অতটা গুরুত্ব দেয়নি। তো সেই গুরুত্ব না দেওয়ার কারণে আজকে এই বাচ্চাগুলো মিসিং হয়ে গেছে। মিসিং মানে ওদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, কোনো এক অসাধু উদ্দেশ্য বা কি উদ্দেশ্য আমরা জানি না। তো চন্দনদাকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করে ডাকি, চন্দনদা আসে, ঋতিকদি আসে, আরো যারা ছিল স্থানীয় মৌসুমীদি এবং আরো আনন্দ শঙ্কর মন্ডল, সবাই আসে ঘটনাস্থলে, সঙ্গে সঙ্গে ছুটে আসে। আমরা ঘটনাটা সবার সামনে ওখানে লাইভ করে ব্যাপারটা জানানোর চেষ্টা করি, ওদের মতবাদ নিয়ে যে কি হয়েছে। ওরা একজ্যাক্ট প্রত্যেকে একই কথা বলছে যে 3জন নিয়ে ওরা এই স্টেশনের রেল লাইনের রাস্তা দিয়ে স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, তারপর আমরা ওই, আমি এটা শেষ করি কারণ এটা একটু বেড়ে গেছে। আমরা ওই ঘটনাটা যখন স্টাডি করার পরে বিধাননগর থেকে ফোন আছে, বিধাননগর মাঠের সামনে থেকে, যে এখানে 2টো লোক কুকুরকে খাওয়াচ্ছে। আমরা সেই সময় মানে আমাদের কমপ্লিট হয়নি ওখানে মানে ইনকোয়ারি গুলো, আমরা সঙ্গে সঙ্গে ওখানে ছুটে গেছি। যখন রাত্রি 11টা বেজে গেছে, ছুটে গেছি এবং যারা খাওয়াচ্ছিল তারা নেই, এবং ওখানে ওইটুকু সময় মধ্যে এবং 4টে কুকুর এবং 2টো পাপ্পি প্লাস 5টা পাপ্পি এবং তার মা, টোটাল গায়ে ওই সময়ের মধ্যে। তাহলে এই যে ঘটনাটা তোমাদের নজরে এসছে, তো এখনো পর্যন্ত কতগুলো কুকুর মিসিং হয়েছে বলে তোমাদের ধারণা? গতকাল রাত্রি 11টা পর্যন্ত আমাদের নজরে মানে যেটা হিসাবে ছিল 20টা। আজকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, যেমন হাঁসপুকুর, দেওয়ান বস্তি এবং আরো ওই ধর্মা টোল প্লাজা, এছাড়া শরৎপল্লী মানে B5 যেখানে কালী মন্দির আছে, সেখানেও একই বক্তব্য যে কালো ড্রেস পরে বিস্কুট গুলো খাওয়াচ্ছিল। ওই একই ট্রেডমার্ক মানে পড়ছে। মানে টোটাল এখনো পর্যন্ত 35 পেরিয়ে গেছে, একদম এক্সাক্ট ফিগার 36। আচ্ছা, আমি তোমার কাছে আবার আসবো। আমি সুমনা ম্যাডামের কাছে একটু একটা প্রশ্ন রাখবো, যে আপনি ভীষণ ভাবে অ্যাক্টিভ থাকেন পশুদের সংক্রান্ত কোনো বিষয় ঘটলে, সেটা খাবার দেওয়া হোক বা তাদের ট্রিটমেন্ট হোক, কারণ আপনাকে আমরা অনেক সময় দেখেছি, বিশেষ করে ফেসবুকেই দেখেছি, যে আপনি কুকুরদের কোনো সমস্যা হলে বা কেউ যদি তাদের টর্চার করে, আপনি ঝাঁপিয়ে পড়েন। তো আপনার কি মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কেন ঘটেছে, বা এটা আপনার কি ধারণা বিষয়টা নিয়ে? দেখুন, এরকম তো কোনোদিনও ঘটেছে বলে আগে তো কোনোদিনও শুনিনি। হঠাৎ করে এরকম একটা ঘটনা, ভীষণ শকড হয়েছি আমরা সবাই। এবার কি কারণে হয়তো একটা মানুষের মনে না এরকম গেঁথে যেতে পারে যে সুপ্রিম কোর্ট এর মানে লটা না ঠিকভাবে এখনো পর্যন্ত মানুষজনের কাছে পরিষ্কার নয় যে আদৌ লটা কি, ল অ্যান্ড অর্ডারটা কি এসেছে, একটু মাইক্রোফোনটার সামনে, ল অ্যান্ড অর্ডারটা ঠিক কি এসেছে না মানুষের কাছে ঠিক একদমই সেটা মানে ক্লিয়ার নয়। মানে এখনো আমি যখন কুকুর খাওয়াতে যাই শুনেছি যে দিদি কুকুর তো খাওয়ানো যাবে না, সুপ্রিম কোর্ট তো ল অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু এরকম কোনো অর্ডার বা সার্কুলার আমরা সুপ্রিম কোর্টের ল বা সুপ্রিম কোর্ট কি বলেছে আগে সেটা আমরা পরে যাচ্ছি। আমি বলছি কালকের যে ঘটনা, আমি সেটাই বলছি, মানুষের সেটা থেকেই ধারণাটা হয়তো যে কুকুরকে কমাতে হবে। আচ্ছা, কুকুর কমাতে হবে মানে হুক আর বাই কুক, কুকুরটা কমাতে হবে যে করে হোক। এবার কেউ কোনো অসাধু প্রক্রিয়া কি জন্য কিসের জন্য মানুষ নিয়ে যাচ্ছে আমি এটা বলতে পারবো না। সাসপেক্ট তো বিভিন্ন জন বিভিন্ন রকম করেই থাকে, সেটা আপনার বোধহয় বাড়ির এলাকায় সম্ভবত না যেখানে ঘটনাটা ঘটেছে? না, আমার বাড়ি জজকোট মানে মুসলিম কুটিরটা, মানে কাছাকাছি। হ্যাঁ। তো এই ধরনের ঘটনা আপনি আগে কখনো দেখেছেন? আমি আমার জীবনে কোনোদিনও শুনিনি যে কুকুর এরকম মানুষ কিডন্যাপ করে নিয়ে যায়।
কোনোদিনও শুনিনি। কুকুর মেরে দিয়েছে, বিষ খাইয়েছে বা সেটা শুনেছি, সেটার জন্য আমরা লড়াই করেছি, সেটা হয়েছে। কিন্তু এরকম কুকুর যে এরকম ভাবে কিডন্যাপ এবং বিষ জাতীয় খাওয়াচ্ছে না, আমার মনে হচ্ছে কোনো কিছু মানে কুকুরদের তো প্রবণতা একটু শুকে দেখা খাওয়ার আগে, মানে শুকলেই হয়তো ওরা মানে সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে আচ্ছা এমন কিছু একটা দেওয়া হ্যাঁ, কিছু একটা দেওয়া হচ্ছে, বিস্কুট গুঁড়ো খাওয়াচ্ছে। আমাদের কাছে যেটুকু খবর আছে যে ওরা বিস্কুট গুঁড়ো খাওয়ায় মানে দিচ্ছে। এবার কুকুর হয়তো শুকে দেখছে, দেখার পরে সেন্সলেস, মানে একটু তো এটা ঝিমুনি আসছে, একটু ঝিমুনি আসছে, ওরা দেখে ওটাকে নজর রেখে তারপর কুকুর তুলে নিয়ে যাচ্ছে। আমরা সবচেয়ে বেশি পরিষ্কার হয়েছি কালকে যখন এই বাচ্চাটি, একটি গেটবাজের কাছে বাচ্চা আছে, সে কুকুরদের সমস্ত দেখাশোনা, কটা কুকুর আছে, সে বলেছে এরকম গুঁড়ো গুঁড়ো কিছু দিচ্ছিল। গুঁড়ো গুঁড়ো ওই দেওয়ার থেকে কুকুরগুলো শোকার পরে একটু কেমন দুর্বল হয়ে গেল, তারপরে ওরা একটা ব্যাগে ভরে। আচ্ছা এটা অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে আপনার কি মনে হয়? উদ্দেশ্যটা আমরা কি করে বলি বলুন তো, এটা তো আমাদের পক্ষে বলা খুব মুশকিল না যে শুধুমাত্র সেন্সেস করে কুকুর কমানোর জন্যই তারা নিয়ে যাচ্ছে, না অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয় তেমন কিছু তাদের ধারণা হতে পারে? না এই কুকুরগুলো আমি ধরুন ভেবে নিলাম যে কুকুরটাকে যারা সেন্সেস করে নিয়ে যাচ্ছে তারা সৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অসৎ উদ্দেশ্য বলতে কি কুকুরের বডিটাকে কোথাও ফেলে দেওয়া বা ওটাকে অন্য কোনো কাজে ব্যবহার করে, এরকম কি আপনার মনে হয়? সেটা কি দেখুন আমি এই প্রশ্নটা করার পিছনে কারণ আছে। আপনি একটু আগে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলেছিলেন, তো আমরা এর আগে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছিল তাদের সেই মুহূর্তে, তখন আমরা এই লাইভে একবার বসেছিলাম এবং আমরা এই বিষয় নিয়ে নানান আলোচনা করেছিলাম, অনেক তথ্য আমরা পেয়েছিলাম। তো সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, আমি যতটুকু শুনেছি বা দেখেছি তাতে করে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে যে পথ কুকুর তারা তাদের ট্রিটমেন্ট হোক, স্টেরিলাইজেশন হোক, যাই হোক, তাদেরকে আবার যথাস্থানে ফেরত দিয়ে দিতে হবে। তো এই যদি ঘটনা হয়, এটা তো 2-3 দিন আগেরই মানে সার্কুলার, তো আর এই ঘটনাটা হয়েছে গতকাল, মানে গতকাল না পরশু হয়েছে, পরশু রাত্রে। তাহলে যেদিন ধরুন কোর্ট এই অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে পরে এই ঘটনাটা ঘটেছে আমরা ধরতে পারি। তো এর সঙ্গে কি আপনি মনে করছেন যে সুপ্রিম কোর্টের রায় এবং এই মিসিং হওয়া এর পেছনে আপনি কিছু সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন? নট মেবি রিলেটেড, আমি বলতে পারছি না, এটা কি করে বলি। আমার মনে হচ্ছে হয়তো মানুষের মনে একটা ধারণাটা জন্মে গেছে যে কুকুর কমাতে হবে যে করে হোক, আর এখন একটুখানি কোনো উস্কানিমূলক কিছু এলেই না মানুষ একেবারে কুকুরের বিরুদ্ধে একদম পড়ে যাচ্ছে। কুকুর আচ্ছা আমি আপনার কাছে আবার ফিরে আসবো, আমি রিমার কাছে দুটো প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্ন, রিমা, আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে তোমরা তো একটা এনজিওর সঙ্গে যুক্ত এবং তোমরা যথেষ্ট ভালো কাজ করো। সবার ভালো না লাগলেও হতেই পারে, অনেকের ভালো লাগে না, তো তোমরা চেষ্টা করো, ভালো লাগার চেষ্টা করো, তোমাদের ভালো লাগার চেষ্টা করো এবং পথ কুকুররা যাতে ভালো থাকে, ওদের যাতে স্টেরিলাইজেশন হয়, ওরা ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, সেই জন্য তোমরা একটা চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছ। কালকের ঘটনা, আমি আবার বলছি, কালকের ঘটনা নিয়ে তোমাদের কি ধারণা, মানে কি করা উচিত এই বিষয়টা নিয়ে প্রশাসনিক ভাবে এবং তোমাদের তরফ থেকে কি করা উচিত এই বিষয়ে যদি বলো। অ্যাকচুয়ালি ঘটনাটা তো পরশুদিন রাত্রি থেকে শুরু। আমাদের কাছে নোটিফিকেশন আসা বা সবকিছু বিধাননগর, গেট বাজার, এই যে ঘটনাগুলো ক্রমাগত ঘটছে, যখন এই নিউজটা আমাদের কাছে আসে এবং শিবুদা, চিঙ্কিদি সবাই স্পট ভিজিট করে, ধীরে ধীরে করে তথ্য বাড়তে থাকে। আজকেই সকালের খবর যে জজ কোর্টে যে অফিসটা আছে, অভিদার অফিস, অভিনন্দন মুখোপাধ্যায়, ওখানেও বেশ কিছু বাচ্চা গায়েব কিন্তু আজকে। আচ্ছা। এবং প্লাস পুলিশ লাইন থেকে, পুলিশ লাইন কোয়ার্টার গেটের সামনে যেখানে আমার ক্লাস, সেখান থেকে 4টে বাচ্চা গায়েব। আচ্ছা। যেটা আমি আজকে গিয়েই জানতে পেরেছি। তো ব্যাপারটা হচ্ছে মানে তোমাদের কাছে হয়তো পুরো তথ্যটা নেই, হতে পারে আরো অনেক বেশি বাচ্চা, আরো অনেক বেশি। এই এখন ব্যাপারটা যখন এসেছে সামনে, প্রতিনিয়ত খবর কিন্তু বাড়ছে। আমি কিছুক্ষণ আগে খড়গপুর থেকে খবর পেয়েছি যে 10-12টা কুকুর কি 14টা কুকুর একটা এরিয়ায় থাকে। কাল রাত্রিবেলা দেখা গেছে বিস্কুট খাওয়ানো হচ্ছে, আজকে সকাল থেকে বাচ্চাগুলোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কনফার্ম নয়, হয়তো কোথাও গেছে কিন্তু ওরা যায় না কোথাও। আজ রাতটা মানে এই ব্যাপারগুলো যখন আমরা সামনে আসছি তখন ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। এবারে যারা করছে তাদের ইন্টেনশন আমার তো মনে হচ্ছে না কোনো জায়গা থেকে কোনো ভালো কিছু, এটা তো হতেই পারে না। যদি ভালোই হওয়ার হয় তাহলে ওপেন ফোরামে দাঁড়িয়ে কাজ করব, লুকিয়ে নয়। মুখে হেলমেট ঢাকবো না, লুকিয়ে আমরা থাকবো না যে আমরা এখান থেকে এসেছি, আমরা এই কাজ করছি,
সামনে আসবো। তো এটাতে ইমিডিয়েটলি প্রশাসনিক হস্তক্ষেপ করা উচিত। যখন এটাই যদি কোনো মানুষের ক্ষেত্রে হয়, যেমন ধরা পড়ছে না বিভিন্ন জায়গায় যে বাচ্চা চুরি, তখন কিন্তু প্রশাসনিক হোক বা সমস্ত স্তর থেকে, মানে অপরাধিকারীদের বলছি, তারা কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে সেটাকে উদ্ধার করার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন, ওনারা চাইছেন যে আমরা যেন ব্যাপারটা, মানে ওনাদের হস্তক্ষেপ থাকবে। এখানে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে দর্শক বন্ধু যারা আপনারা লাইভে আছেন এই মুহূর্তে, আপনারা আমাদের কথাগুলো নিশ্চয়ই শুনছেন। এটা আমাদের কাছে গর্বে বলতেই হয়, সেটা হচ্ছে অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে কুকুরদের প্রতি অনাচার অবিচারের ঠিকঠাক বিচার হয় না এবং তাদের প্রশাসনিক সাপোর্ট কম পাওয়া যায়, সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু ভিন্ন একটা জায়গা। পশ্চিমবঙ্গে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই ধরনের বাধা আমরা দেখতে পাই, যথেষ্ট সহযোগিতা। যথেষ্ট সহযোগী। কিন্তু এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। একদম, তারা একদম। কিন্তু, দেখো একটা কথা বলছি, এই কথাটা কেন বললাম, আমরা তো নিউজ করি, আমরা তো সংবাদের সঙ্গে যুক্ত, আমরা বারবার খেয়াল করে দেখেছি যে বিভিন্ন রাজ্যে কুকুরকে বিষ দিয়ে একসঙ্গে বহু কুকুরকে মেরে দেওয়া হচ্ছে। একটা টাইম এখানেও এই জিনিস ঘটেছে। হ্যাঁ, কিন্তু দীর্ঘ বছর আগে। সেখান থেকে মানুষ বিরত হয়েছে এবং এটার জন্য সরকারের পদক্ষেপ অবশ্যই অবশ্যই আছে। আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ। তুমি নিশ্চয়ই রাত্রেবেলা লাইট জ্বালিয়ে টর্চ জ্বালিয়ে ঘুরে ঘুরে চোর ধরতে পারবে না, এটাই। তাহলে এর জন্য তোমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে। এবং প্রশাসন সহযোগিতা তোমরা করছে। প্রশাসনের সাহায্য হ্যাঁ চেয়েছো। হ্যাঁ, আমরা চেয়েছি এবং ওনারা বলেছেন যে আমাদের পাশে আছেন। আজকেই মাননীয় পৌরপিতা মহাশয়ের সাথে আমাদের কথা হয়েছে, আমরা গেছিলাম, উনিও হস্তক্ষেপ করবেন এবং উনিও ব্যাপারটা নিয়ে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তো এই ব্যাপারটা ইমিডিয়েটলি সুরাহা দরকার, কারণ না হলে আমরা কি করছি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, সমাজের আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি না আমরা, যেখানে মানুষ এত স্বার্থপর এবং নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে। কিছু মানুষই চাইছে যে এটা ঘটুক। বিভিন্ন পোস্টে, বিভিন্ন জায়গায় যেগুলো পোস্ট হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক হচ্ছে, ভালো হচ্ছে। দেখো, মানুষই বলছে। মানুষের মধ্যে তো ব্যতিক্রম থাকবে, হ্যাঁ। এটা তো বটে। আচ্ছা, আমি একটু এর কাছে আসবো, আমাদের শিবুর কাছে, যে শিবু, সুপ্রিম কোর্টের রায়, পূর্বের রায় আর এই লাস্ট যে রায়, এটা নিয়ে যদি ছোট করে একটু বলো আমাদের দর্শকদের কাছে, যে মানে এটা খুব দরকার। দেখো, আমি হয়তো রায়টা জানতে পেরেছি, উনি জানতে পেরেছেন, রিমা জানতে পেরেছেন, আরো অনেকে জানতে পেরেছেন, কিন্তু সবাই জানতে পারেনি। তোমার কাছে যদি আসল তথ্যটা থাকে যে আগে কি রায় ছিল আর এখন কি রায় বেরিয়েছে, তুমি যদি একটু বলো। দেখুন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে গেছে এখন। হ্যাঁ। সুপ্রিম কোর্ট অরিজিনালি এই কেসের এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো ভার্ডিক্ট দেয়নি। যা কিছু আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, যারা ডগ হেটার্স তারা তাদের মতো করে পোস্ট করেছে, যারা ডগ লাভার্স তারা তাদের মতো করে পোস্ট করেছে। অরিজিনালি সুপ্রিম কোর্ট কি দিয়েছে তার কপি কারো কাছে পৌঁছায়নি। আমি সকলকে অনুরোধ করব যে অরিজিনালি সুপ্রিম কোর্ট যারা ডাইরেক্ট কানেক্টেড তারা কন্ট্যাক্ট করতে পারেন যদি থাকে সোর্স। অরিজিনালি আমরা কিরকম ভাবে জেনেছি, যারা ডগ হেটার্স তাদের মতো করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কুকুরকে রিলোকেট করা, আবার যারা ডগ লাভার তারা পোস্ট করেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কুকুরকে রিলোকেট করা যাবে না। তাহলে অরিজিনালি আমরা কোথায় আছি? এখানে আমি সবাইকে বলে দিই একটা কথা, এটা সবারই শোনা উচিত, কোনো কিছু পরিবর্তন হয়নি। আপনারা যেরকম কুকুরকে খাওয়াচ্ছেন খাওয়াতে পারেন, যেরকম চিকিৎসা দিচ্ছেন দিতে পারেন, যেরকম স্টেরিলাইজেশন করাতে চাইছেন করাতে পারেন, যেরকম ভ্যাকসিন করাতে চাইছেন করাতে পারেন। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা ডিএ লেভেল থেকে যেটা প্রচার করা হয়েছে, বিভিন্ন স্কুলে কলেজে যে সার্কুলার পাঠানো হয়েছে, যে স্কুলের যে বাচ্চা তাদের নিরাপত্তার কথা ভেবে সেই ক্যাম্পাসে থাকা যে কুকুরগুলো তাদের জন্য স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছু ব্যবস্থা নেই। কিন্তু এখানে অনেকেই ভেবে নিয়েছে তাদেরকে মানে বস্তাবন্দি করে বাইরে ফেলে দাও, জঙ্গলে ফেলে দাও। এটাও কিন্তু ভুল। ব্যবস্থা নিক বলতে এখানে আইনগত ব্যবস্থা। আইনে কি আছে? আইন যে কোনো অ্যানিমেল ওয়েলফেয়ারের ব্যাপারে আইন থাকে, তাদের ভ্যাকসিনেশন স্টেপ যেগুলো, তাদের স্টেরিলাইজেশন এবং অ্যাওয়ারনেস, তার জন্য একটা নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছে। নোডাল অফিসারের কাজ স্টুডেন্টরা যাতে ওদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ওরা যাতে স্টুডেন্টদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, প্লাস তারা যাতে খাবার পায়। এবং যদি কোনো কুকুর ডিস্টার্ব করে, মানে বাইট করছে সবাইকে,
সবাইকে কামড়াতে যাচ্ছে, যেখানে স্টুডেন্ট একটা বিরাট একটা ইস্যু, আমাদের সোশ্যালের স্টুডেন্টরাই হচ্ছে আগামী প্রজন্ম। সবার অধিকার তাদের লাইফটা যাতে মসৃণ হয়। সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো কোনো কুকুর র্যাবিস আক্রান্ত হয়ে গেছে অথবা প্যানিক হয়ে গেছে সবাইকে, তখন তাদেরকে মিউনিসিপ্যালিটিতে জানাতে হবে যে এই কুকুরটা তাকে আমরা ওখান থেকে তুলে তাদের জন্য একটা সেন্টার হাউস। আমরা এতক্ষণ তো আমাদের যেটা সামগ্রিক সমস্যা সেটা নিয়ে আলোচনা করলাম। একটু একটু এক মাস আগের একটা প্রসঙ্গে যাচ্ছি, যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে গোটা দেশ, আমি নিজে দেখেছি, আমি প্রচুর নিউজ ফলো করেছি, গোটা দেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রতিবাদে নেমেছিল। গোটা দেশ, আমি এইভাবেই বলছি। কলকাতায় সিনেমার আর্টিস্ট, কলকাতায় টেলিভিশনের আর্টিস্ট, যত ধরনের শিল্পীরা আছে, বহু মানুষ তারা নেমেছিল। কিন্তু আমরা খেয়াল করলাম মেদিনীপুর শহরে যারা এই পথকুকুরদের নিয়ে কাজ করে তারা কিন্তু কোন রকম আগ্রহ নিয়ে কোনো প্রতিবাদে সামিল হয়নি। তাও বলছি, এর আগে একটা প্রতিবাদ হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট প্রথম যখন রায়টা দিয়েছিল সেই রায়ের এগেনস্টে একটা মিছিল হয়েছিল এবং বহু লোক সাপোর্ট করেছিল। তো এই যে গতবারে একটা সুন্দর মিছিল হলো, লোকের কাছে একটা বার্তা পৌঁছলো যে মেদিনীপুর এই ঘটনার প্রতিবাদ করছে, তারপরে সুপ্রিম কোর্টের রায়ের এগেনস্টে গোটা দেশব্যাপী এবং গত 15 দিন আগেও আমি দেখেছি মিছিল মিটিং হয়েছে কলকাতার মতন জায়গায়, প্রচুর, প্রতিদিন দলে দলে লোক গেছে, দলে দলে। মেদিনীপুরে কেন হয়নি? মানে মেদিনীপুরে হঠাৎ করে ঝিমিয়ে গেল কেন এই আন্দোলন থেকে? এটা তো একটা আন্দোলন। দেখুন, এখানে এটা যেহেতু পাবলিকের সম্মুখে আমাকে এটা স্বীকার করতে হবে, এটা আমাদের ব্যর্থতা। আমরা 2016 সাল থেকে যেভাবে স্ট্রাগল করে করে এই গ্রুপটাকে 2021 সালে ডেভেলপ করেছিলাম, 2021 সালের পর 22, 23, 24 নিজেদের মধ্যে কিছু সমস্যার কারণে আমরা ব্রেক হয়ে গেছি। আগে মেদিনীপুর শহরে কুকুরের কাজ যেটা বলে সবাই, কমন ভাষায় বলছি, কুকুরের কাজ যেটা সবাই বলে, একটা পথ কুকুরদের কাজ একটা গ্রুপ করতো। এখন অলিতে গলিতে সবাই করছে। যখন কেউ করছে তখন তাদেরকে আমরা, আমাদের যখন কোনো, এটা তো আমাদের প্রোগ্রাম নয়, যদি কোনো কিছু আমরা রাস্তায় নামি, এটা আমাদের পার্সোনাল প্রোগ্রাম নয়, এটা সার্বিক ভাবে অপরাধের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে লড়াইতে নামা। তার মানে সেখানে সংগঠিত হতে পারোনি? সংগঠন ভেঙে গেছে অনেকগুলো কারণে, কিন্তু তা বলে এই নয় যে সংগঠন নেই। সংগঠন এখনো যথেষ্ট স্ট্রং আছে। লোকবল না থাকলেও ফিল্ডে নামার লোক একদম নেই। সবাই, কেউ যাদের ফিমেলরা ছিল তারা আফটার ম্যারেজ তারা সময় দিতে পারছে না, যারা মেলরা ছিল বিভিন্ন কারণে তাদের সঙ্গে যোগাযোগ নেই। আজকে সেইখান থেকে আমাদের শুধুমাত্র এখন পরিষেবাটাকে বাঁচিয়ে রাখা আছে। আমরা চেষ্টা করছি এটাকে আবার রিফর্ম করার। আর যে ব্যর্থতা হয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বলতে মতবিরোধ সব জায়গাতেই থাকে, এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার আসেনি। এটা আমরা ধন্যবাদ জানাবো মেদিনীপুরবাসীকে যে এই ঘটনাটার মধ্যে এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল ইস্যু আসেনি। এখানে যে ইস্যুগুলো আছে সেটা নিজেদের মধ্যে একটা ভেদাভেদ, এবং তার কারণে আমরা যখন সংগঠন মানে একত্রিত হওয়ার চেষ্টা করি তখন সেটা বিভাজন হয়ে যায়। তার মানে বলতে পারা যায় যে সংগঠন আছে কিন্তু মতবিরোধের কারণে, কিন্তু সেভাবে যে কাজ আগে হতো সেই কাজ এখনো হচ্ছে, শুধু রাস্তায় দল বেঁধে নামার লোক নেই। আচ্ছা, আমি শিবুর কাছে আবার আসবো, তার আগে সুমনা ম্যাডামের কাছে যাচ্ছি। সুমনা ম্যাডাম, আপনি তো প্রচুর পথকুকুরদের খাবার দিয়ে তাদেরকে সাহায্য করেন, তাদের দুমুঠো অন্নের ব্যবস্থা করেন যতটা আপনার সম্ভব। আপনি কি ধরনের সমস্যায় পড়েন এইগুলো করতে গিয়ে যদি বলেন? সমস্যায় পড়তাম, এখন আমি যে যে জায়গাতে খাবার দিই আমাকে কেউ কিছু বলে না। শুধু দেখলাম কয়েকটাই, এই আবার বলতে হচ্ছে, এই সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে, প্রথম রায়ের পর থেকে আমাকে কিছু জন খাবার দিতে গেলে বলেছে যে কুকুর নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। কুকুর তো নিজের বাড়িতে, তো আমি এত কুকুর নিয়ে এসে রাখতে পারি না, এটা তো সম্ভব নয়। আর কেনই বা রাখবো? ওদেরও তো অধিকার আছে রাস্তায় থাকার। আমার পক্ষে যতটুকু সম্ভব, হ্যাঁ অবশ্যই সব মিলে, শুধু রাস্তায় থাকার না, ওদের অধিকার আছে বেঁচে থাকার। হ্যাঁ, এবার কি এখন আমাকে খুব একটা, আমি যে যে এরিয়ায় খাবার দিই খুব একটা আমি সমস্যার সম্মুখীন হইনি। দু একজন বলেছে, তাদেরকে আমি যথোপযুক্ত জবাব দেওয়ার পরে তারা আমাকে কিছু বলে না, কেন জানি না, মানে এটা হয়তো
কি আপনি আপনি কারণে আপনাকে কেউ বাধা দিলে আপনি সেক্ষেত্রে কি করেন, মানে সমস্যা যদি প্রথমে তৈরি হয়? বুঝিয়ে বলার চেষ্টা করি। হুম। আমি রাগি না, অন্য ক্ষেত্রে আমি রেগে গেলেও এক্ষেত্রে আমি রাগি না। আমি জানি আমি যদি রেগে তার মানে যাই, অন্য ক্ষেত্রে আপনি রেগে যান ভাই? হ্যাঁ হ্যাঁ রেগে যাই, আচ্ছা, আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে কেন রাগি না আমি জানি। আমি যদি রেগে গিয়ে বেরিয়ে চলে আসবো তো পর মুহূর্তে ওদের উপরে অত্যাচারটা হবে। বাহ, খুব ভালো। আপনি এইভাবেই পথ কুকুরদের পাশে থাকুন। আমি রিমার কাছে চলে যাব পরের প্রশ্ন নিয়ে। রিমা, স্টেরিলাইজেশন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্টেরিলাইজেশন নিয়ে এই মুহূর্তে তোমাদের কি চিন্তা ভাবনা, বা আগামী দিন তোমরা কি করতে চাইছো? কারণ পথ কুকুরের সংখ্যা তো কম নয়, তাদেরকে দমিয়ে রাখা বা তাদের জন্ম নিয়ন্ত্রণ আটকে রাখার জন্য তোমাদের কি কি চিন্তা ভাবনা আছে, যদি একটু বলো দর্শকদের। অ্যাকচুয়ালি মেদিনীপুর শহরে স্টেরিলাইজেশন ব্যাপারটা মানে আমরা রেগুলার বেসিসে করে এসেছি এত বছর, কিন্তু এই মাসেও ইভেন ফেব্রুয়ারি লাস্ট উইক আমাদের স্টেরিলাইজেশন করার মানে ক্যাম্প করার একটা কথা ছিল, যেটা জানুয়ারিতে হওয়ার কথা ছিল। জানুয়ারি থেকে পোস্টপোন করা হয়েছিল ফেব্রুয়ারিতে লাস্ট উইকে। বাট এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোনো স্টেরিলাইজেশন করা আর হবে না যতক্ষণ এই অপরাধীদেরকে ধরা না যায়। মানে এই ধরনের ঘটনা তো ধরো আমি মানছি 10 দিন 15 দিন। আমরা এই ডিসিশনটা আজকেই নিয়েছি, যতক্ষণ না এই অপরাধীদেরকে পাওয়া যাচ্ছে। আমাদের তো এই সপ্তাহতে নেক্সট উইকেই ছিল। তার মানে এর আগে পর্যন্ত হয়ে এসেছে। একদম রেগুলার বেসিসে আমরা করে এসেছি, চেষ্টা করেছি যতটা পেরেছি, যে এরিয়ায় সমস্যা সেই এরিয়ায় বাচ্চাদেরকে। এবং আমরা কেন করব, আমরা এখনো অব্দি 8বার স্টেরিলাইজেশন করিয়েছি। তো আমরা কেন করব, মানে সাধারণ মানুষদের যেটা ইচ্ছে ওদেরকে কমিয়ে দেওয়া, ওদেরকে বাদ দিয়ে দেওয়া, ওদেরকে ছেড়ে ফেলা, সেটা হয়েই যাচ্ছে। তাহলে আগে সেই ব্যাপারটার একটা ক্লিয়ারিফিকেশন আসুক, দোষীরা ধরা পড়ুক। আমরা এই মুহূর্তে ডিসাইডেড আমাদের তরফ থেকে আমরা কোনো স্টেরিলাইজেশন ক্যাম্প করব না যতক্ষণ না এই দোষীদেরকে ধরা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন সকলেই যে রিমা এবং রিমাদের গ্রুপ যারা এই পথকুকুরদের নিয়ে কাজ করে, তারা একটা কড়া ডিসিশন নিয়েছে, কড়া একটা সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ না এই ধরনের কুকুরদের প্রতি অত্যাচার, কুকুরদেরকে সেন্সলেস করে নিয়ে যাওয়া, তাদেরকে সম্ভবত আমরা জানি না, মানে অনুমান করছি হয়তো তাদেরকে মেরে ফেলছে, নাও হতে পারে। মানে না এটাই হচ্ছে, কারণ মানে ক্ষতি হচ্ছে, ভালো কিছু তো করছে একটা না। কথা আমরা খুব ভালো করে জানি, ছোটবেলায় ছোট বাচ্চা কুকুর যদি কেউ পাড়ায় যেতে যেতে ছোট বাচ্চা সুন্দর কুকুর ছানা দেখতে পায়, তখন তাকে কিভাবে বাড়িতে নিয়ে আসবে, এরকম একটা আমাদের মধ্যেও ছিল, মানে এরকম একটা চিন্তা যে এই কুকুরটা দেখতে খুব সুন্দর, একে আমরা বাড়ি নিয়ে যাবো, সেটা লুকিয়ে হোক বা পাশাপাশি কাউকে বলে হোক। এইটা তো তা নয়। না। কালকের যে বা এই গত কদিন ধরে যে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু তা নয়। তো সেক্ষেত্রে তোমরা একটা ডিসিশন নিয়েছো যে আমরা এই মুহূর্তে স্টেরিলাইজেশন করব না। আমি শিবুর কাছে আবার ফিরে আসছি। শিবু, স্ট্রিট ডগদের জন্য যে হোম বা শেল্টার, মেদিনীপুরে বেশ কিছু বিতর্ক আছে যে আমাদের জুন মালিয়া ম্যাডাম তিনি একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন বা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন সম্ভবত। সেখানে অ্যাকচুয়ালি কুকুরদের সেটাকে শেল্টার বলবো নাকি সেখানে কুকুরদের ট্রিটমেন্ট হয়, এটা তুমি আমাদের দর্শকদের কাছে যদি খুলে বলো, কারণ এটা নিয়ে একটা সমস্যা আছে। অনেকেই ভাবছে ওটা শেল্টার, শেল্টার মানে কুকুর দুষ্টুমি করছে, বেড়ে গেছে, তাকে নিয়ে গিয়ে আমরা এক জায়গায় দিয়ে দিলাম, সেটা শেল্টার। কিন্তু এখানে কুকুরদের ট্রিটমেন্ট করার জন্য, তাদের চিকিৎসা করার জন্য, সুস্থ করার জন্য একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে, এটা বা স্টেরিলাইজেশন করার জন্য এটা ভিন্ন ব্যাপার। তুমি এটা একটু যদি বলো আমাদের সকলকে, ভিন্ন মত আছে এই বিষয়ে, তুমি একটু পরিষ্কার করো। ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে পুরো পশ্চিম মেদিনীপুর ধন্দে আছে এবং বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন চত্বরে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লোককে বলা হচ্ছে যে জুন মালিয়া ম্যাডাম একটি সেন্টার বানিয়েছে, সব কুকুরকে তুলে নিয়ে যাওয়া হবে, এরকম একটা ঘটনা ঘটেছে, একদম মানে গ্যারান্টেড ঘটেছে। কিন্তু সত্য ঘটনা হচ্ছে যারা যারা ওইখানে ভিজিট করেছে, যারা যারা দেখে এসেছে, ওখানে বড় একটা মানে বোর্ড করে সিমেন্টের একদম বাঁধানো, সেখানে লেখা আছে যে শেল্টার ফর ডিস্ট্রেস অ্যান্ড সিক অ্যানিমেল, সিক ইনজিওর্ড অ্যানিমেল। মানে ওইখানে টোটাল 50টা কুকুরের ক্যাপাসিটির একটা ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। তো মেদিনীপুর শহরে নিশ্চয়ই 50টা কুকুর থাকে না। আমরা শুধুমাত্র সেই কুকুরগুলোকে তুলবো যারা ডিসেবল, রাস্তায় থাকার জন্য, মানে প্যারালাইসিস হয়ে গেছে বা কিছু হাত পা ভেঙে গেছে বা সার্জারি হয়েছে বা পোস্ট সার্জারি কিছু
কেয়ার দরকার, শুধুমাত্র সেই কুকুরগুলো রাখা হবে। এটা হচ্ছে ফার্স্ট অপশনে আছে। সেকেন্ড অপশন আছে স্টেরিলাইজেশন, যে ওইখানে কুকুর তুলে নিয়ে গিয়ে রেখে ওটি রুম বানানো হচ্ছে একটা, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, খুব ভালো একটা ওটি রুম তৈরি হচ্ছে, এবং এটার জন্য আমরাও ধন্যবাদ জানাই মাননীয় জুন মারিয়া ম্যাডামকে। ওনার আগ্রহী হচ্ছে, ওনার ইচ্ছাতেই হচ্ছে, বাহ। যেটা আপনারা পশ্চিমবঙ্গে শুনলেন, না, পুরো ভারতবর্ষে কিন্তু সরকারি এরকম একটা ব্যাপারই প্রথম হচ্ছে। শিবুর কাছে আপনারা শুনলেন যে এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন ম্যাডাম, জুন ম্যাডাম, এবং এটা হলে প্রচুর পথকুকুরদের চিকিৎসার সুব্যবস্থা হবে আর তারা ভালো থাকবে। তারপরে বলুন। হ্যাঁ, অবশ্যই। এবং তার পাশাপাশি এই ওটি রুমটা হচ্ছে এখানে শুধুমাত্র আমরা যে কুকুরগুলো এখানে অপারেশন করতে পারতাম না, আমরা কলকাতায় নিয়ে চলে যেতাম, হাই এক্সপেন্সিভে চলে যেত, সেখানে এইখানে ডক্টর থাকবে, এইখানে অপারেশন হবে, এইখানে কেয়ার হবে, এবং তার সমস্ত খরচা এমপি তহবিল থেকে অথবা মিউনিসিপ্যাল ওখানে ডক্টর নিয়োগ করা হবে, এবং তার সঙ্গে প্যারাভেটও থাকবে, যাতে তার ট্রিটমেন্টের কোনো না কোনো গ্যাপ না পড়ে। তার পাশাপাশি যেগুলো লাইগেশন হবে তাদেরকে 3 থেকে 5 দিন থেকে 7 দিন ম্যাক্সিমাম রাখা হবে, পোস্ট অপারেটিভ কেয়ার করা হবে, তাদেরকে সুস্থ করে আবার সেই সব জায়গায় ছেড়ে আসা হবে। এই নয় যে তাদেরকে তুলে এনে অপারেশন করে রেখে দেওয়া। আচ্ছা, সেন্টারটার নাম কি বললে যদি আরেকবার বলো। এখানে লেখা আছে আশ্রয় বলে একটা, কি আশ্রয় তো না, আশ্রয় বলে নাম দিয়েছেন উনি, ঠিক আছে। ওটা হচ্ছে শেল্টার ফর ডিস্ট্রেস এন্ড সিক ইনজিওর্ড অ্যানিমালস। তার মানে তুমি বলছো শুধুমাত্র কুকুর থাকবে সেটা নয়, তার মানে এখানে গরুও থাকতে পারে। না না, আমি যেটা বলছি ওই শেল্টারটাই দেখেছে, বাকি যে বাকি যে কথাগুলো সেগুলো পাবলিক দেখেনি। এখানে শেল্টারে আমরা সেটাই ধরে নেবো যে শুধুমাত্র শেল্টার কথাটা খুব ভালো করে পাবলিক। তার জন্য একটা জেনারেল নলেজ দরকার। একটা শেল্টার এত কুকুর রাখার জন্য আর কয়েক একর জায়গা ধরে ইনফ্রাস্ট্রাকচার হবে, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারে কেউ করতে পারবে না। জেনারেল নলেজটা কি বললে? জেনারেল নলেজ হচ্ছে যখন কুকুর সব তুলে নিয়ে গিয়ে রাখা হবে, নিশ্চয়ই সেটাকে একটা বক্সের মধ্যে বন্দি করে রাখা যাবে না, তার জন্য বিস্তৃত জায়গা দরকার। তার জন্য হিউজ কয়েক একর, মানে 100 একরের উপরে জায়গা দরকার। পশ্চিম মেদিনীপুরে যা কুকুর আছে, শুধুমাত্র এটা 1.5-2 কাঠা জায়গার উপরে বানানো হয়েছে। যদি বিশ্বাস না হয় আপনারা নিজে গিয়ে দেখে আসবেন। অবশ্যই সবাইকে ওয়েলকাম, কারণ ওখানে থাকবে অ্যানিমেলসরাই, তারা অসুস্থ, তাদের চিকিৎসা সব ধরনের পশুরই। এবং শুধু তাই নয়, ওখানে যাতে অনেক হনুমান ইনজিওর্ড হয়ে যাচ্ছে, কারেন্ট শর্ট খেয়ে যাচ্ছে, অনেক সাপ, দেবরাজ চক্রবর্তীর সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, এবং ওখানে সাপ, হনুমান, ওয়াইল্ড লাইফের কিছু অ্যানিমেলস থাকবে, তাদের জন্য আলাদা রুম। এবং যেটা এক্সট্রা ফেসিলিটিস হচ্ছে সেটা হচ্ছে এই পাগল কুকুর যখন বেরিয়ে যায়, মানুষকে র্যান্ডামলি বাইট করছে, সেই কুকুরগুলোকে রেস্কিউ তো করা হয়ে যেত, কিন্তু রাখার জায়গা থাকতো না। সেইগুলো রাখার জন্য পার্টিকুলার একটা রুম উনি বানিয়ে দিচ্ছেন। আমরা র্যাবিস কুকুর যে জলাতঙ্ক প্রমাণিত, আমরা সেই কুকুরগুলোকে ওখানে ডগ ক্যাচার নিয়োগ করার কথা বলা হয়েছে, যেখানে ডগ ক্যাচার নিয়োগ করা হবে, এবং ডগ ক্যাচার গিয়ে সেই কুকুরটাকে ওখান থেকে পিক আপ করবে, যাতে মানুষকে কামড় কম দেয়, এবং এই রুমে, আমাদের শেল্টার রুমে এসে রাখা হবে। এবং তারপরে তার ডাক্তার দেখিয়ে তার তো চিকিৎসা হয় না র্যাবিসের, কিন্তু যতদিন তাকে ওই অবজারভেশনে রাখা যায়। এবং তার পাশাপাশি কুকুর মারা গেলে তাদেরকে যেখানে সেখানে ফেলাও এবারে বন্ধ করতে হবে। তার জন্য পার্টিকুলার একটা জায়গা বানানো হচ্ছে, যেখানে গিয়ে মাটি দেওয়া হবে। আপনারা রাস্তায় ঘাটে ডাস্টবিনে পৌরসভা এসে তুলে নিয়ে যাবে, এই জিনিসগুলো যাতে আর না হয় তার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। শিবুর কাছ থেকে অনেক তথ্য পেলাম, কিন্তু একটা বিষয় একদমই সত্যি, অ্যাওয়ারনেসের প্রয়োজন। অ্যাওয়ারনেস নেই বলেই বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। আমি আরেকটা কথা বলতে চাই, একটু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে। একদম মেদিনীপুর কলেজ, এখানে চার্জ স্কুল, এখানে আরো কিছু স্কুল আছে, সেই কলেজের স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা গোপ কলেজ, যে গোপ কলেজের কুকুরকে ভালোবাসা, কুকুরকে খাওয়া দেওয়ার জন্য পরিচয় হয়েছিল, সেই সব জায়গা থেকে মিউনিসিপালিটির কাছে কমপ্লেন আসছে এখান থেকে কুকুর তুলে নিয়ে যাও। অথচ গোপ কলেজের ভিতরে 70% ডগ স্টেরিলাইজড করেছে আন্তরিক ওয়েলফেয়ার সোসাইটি, আমরা এগুলো জানি। প্লাস মিঠাপুর কলেজের ভিতরে মাত্র 5টি কুকুর থাকে, এবং সেখানে স্টুডেন্টরা এতটাই ডগ লাভার, পশুপ্রেমী, কুকুরের যদি একটু হাঁচি কাশি হয় আমাদেরকে ফোন করে। সেখানে 2-1টা টিচারের জন্য একটা ক্যারস সৃষ্টি হয়েছে। আমি প্রিন্সিপাল স্যারকে আমি অনুরোধ করব, আপনি একটু যাচাই করে দেখুন, সুপ্রিম কোর্ট ডগ রিলোকেশনের কোনো অর্ডার দেয়নি, আর কুকুর রাখার জন্য কোনো জায়গা বানায়নি। আমাদের দায়িত্ব তাদের স্টেরিলাইজ করা, তাদের ভ্যাকসিন করা, এবং সংখ্যা নিয়ন্ত্রণ করা। এখন যে পরিস্থিতি আছে, আমরা এখন এই একটা স্ট্রাইক ডেকেছি যে আমাদের অ্যাক্টিভিটি সব থাকবে, কুকুর অসুস্থ হলে তার চিকিৎসা হবে, রেস্কিউ হবে, সব হবে, আমরা শুধু স্টেরিলাইজেশনটা করব না। এবং আমাদের কোনো যদি প্রোগ্রাম হয় গভর্নমেন্টের স্টেরিলাইজেশন, সেখানে আমরা ইনভলভ থাকবো না। আমি সরাসরি রিমার কাছে যাব। আবার রিমার কাছে একটা খুব সুন্দর প্রশ্ন হচ্ছে, সেটা হলো, এক্ষুনি ও বললো যে কুকুরের হাঁচি কাশি হলেও
ওরা ছুটে চলে যায়। কিন্তু আমার খুব বলতে খারাপ লাগছে, আমার কাছে এরকম অনেকগুলো খবর আছে, রিপোর্ট আছে, তোমাদেরকে প্রত্যেককে বারবার ফোন করে ডেকেও একটা কুকুরের পরিষেবা দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি, কেউ কোনো রকম হেল্প করেনি। একটু আগে আপনারা শুনলে ওই বললো যে হাঁচি কাশি হলেও সেখানে পৌঁছে যাচ্ছে বা চেষ্টা করে, কিন্তু একটা কুকুর তার পায়ে পা ভেঙে গেছিল, কোমর সম্ভবত ভেঙে গেছিল বা কোমরে চোট ছিল। তো আমার কাছে যেটা খবর এসেছিল যে আমরা অনেকবার, আমি তাদেরকে ফোন নাম্বার দিয়েছিলাম তোমার এবং শিবুর, এবং আমার কাছে তারা লাস্টে দুঃখ করে বললো যে আমরা বহুবার তাদেরকে ফোন করেছি, তারা কেউ একটু একবারের জন্য এসে দেখেও। তো সেই কুকুরটিকে, যার কথা যে আমাকে কমপ্লেনটা করেছিল, সে লাস্টে কুকুরটিকে বাইরে থেকে ডক্টরকে ডেকে নিজের টাকা খরচ করে কুকুরটিকে মোটামুটি সুস্থ করেছে। দেখো, এটা বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এই ঘটনা এরকম আরো অনেক ঘটে। তো এটার কারণটা যদি বলেন, কেন এই ঘটনাটা ঘটে? একদম একদম, মানে এই ঘটনা তো অবশ্যই ঘটছে বা ঘটেনি আমি মানে আমি বলছি না। হাঁচি কাশি না। বলছে সেই জন্যই কথাটা বলছি। শিবুদা যেটা বললো যে কুকুরের হাঁচি কাশি হলেও ওরা হ্যাঁ, ওরা তার মানে তোমাদের স্টুডেন্টরা আমাদেরকে ইনফর্ম করছে, হ্যাঁ। এটা বলছে। হুম। তেমনি শিবুদাত কিছুক্ষণ আগে একটা কথা বললো যে এই মুহূর্তে রাস্তায় নেমে কাজ করার লোক আমাদের অনেক কম। সেটা কতদিন? এটা হয়ে গেল প্রায় বছর 3 হুম। যেখানে মানে যথেষ্ট লড়াই করে শিবুদা পুরো ব্যাপারটা টানছে। আমি বলি- আটকাবো একটু। হ্যাঁ। এই কথাটা একদম মেনে নিলাম যে তোমাদের লোকজন কম বলে তোমরা যেতে পারছো না, হ্যাঁ। কিন্তু ন্যূনতম ওটাই বলছিলাম। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা কিভাবে Exactly, সেইটুকু হ্যাঁ, বলা আমি যায়। ওটাই বলতে যাচ্ছিলাম। হুম। যে কোনো কল আমাদের কাছে এলে কি হয় না, একটা শিডিউল বানানো হয় আগের দিন রাত্রে। হুম। সেই শিডিউল ওয়াইজ পরের দিনের কেসগুলো দেখা হচ্ছে। যেগুলো শিডিউলে নেই, ধরুন সকালবেলা একটা ফোন এলো যে এখানে একটা কুকুর পা ভেঙেছে বা হাত ভেঙেছে, আমরা ইমিডিয়েটলি যদি বলা হয় যে আপনি ইমিডিয়েটলি পশু হাসপাতালে কিংবা ডক্টর কনসাল্ট করুন কিংবা কারোর নাম্বার প্রোভাইড করি। এরকম নয় যে কেউ ফোন করে বললো আমরা বলে দিলাম না পারবো না, যাবো না, দেখবো না, এটা নয়। যেতে পারলে বলা হয় যে বিকেলে যাচ্ছি বা আমাদের আজকে পসিবল নয়, আগামীকাল দেখছি। কিন্তু এটা কখনো হয়নি যে যদি আমরা যেতে না পারি, আমি এটা একদম এখানে বসে বলছি, যেতে আমরা হয়তো পারলাম না, কিন্তু কারোর না কারোর নাম্বার দেওয়া হয়, ডক্টরের সাথে কথা বলে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, রাস্তার কুকুর হলে আমরা পশু হাসপাতাল নিয়ে যেতে পারবো না। অবশ্যই যে রাস্তা থেকে হুট করে একটা মানুষ দেখলো, সে হুট করে তুলে নিয়ে যেতে পারে না, সবার পক্ষে সম্ভব নয়, আমরা এটা মানছি। তো আমরা কিন্তু অল্টারনেটিভলি কারোর না কারোর নাম্বার প্রোভাইড করি যে এনাকে একটু ফোন করে ডেকে নিন। দেখো, এই প্রাথমিক চিকিৎসার সুবিধাটুকু হ্যাঁ। এইটুকু তো তোমাদের কাছে মানুষ আশা করবে, কারণ আমি 10টা কুকুরকে ডেলি খেতে দিই, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই 10টা কুকুরের কারোর যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন আমি পারি না, তখন কিন্তু আমি তোমাদের মতন যারা এনজিওর সঙ্গে যুক্ত তাদেরকে ডাকি। তো তারা যদি অন্তত এইটুকু হেল্প করে যে আপনি এই জায়গায় যান বা এর সঙ্গে যোগাযোগ করুন, বা আমরা এটা একদম করা হয়। এটা কিন্তু করার দরকার আছে। না, এটা করা হয়। আমি হ্যাঁ নিশ্চয়ই, আমি শিবুর কাছে আবার আসবো। আমাদের লাইভে যে আমাকে এই কমপ্লেনটা করেছিল বা মানে এই দুঃখের কথা জানিয়েছিল যে আমি একটি কুকুরকে এরকম অবস্থায় ওদেরকে ডেকেছিলাম, আসতে পারিনি, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন বা আমাদের লাইভে আছেন, আপনি গোটা ব্যাপারটা বুঝতে পারেন যে কেন ওরা আসতে পারেনি। আশা করছি আগামী দিন এই ধরনের ঘটনা আর হবে না, ওরাও চেষ্টা করবে কোনোভাবে সাপোর্ট দেওয়া। অবশ্যই অবশ্যই। আর শিবু কি কিছুটা বলতে চাই? এই বিষয়টা আমি নিজেও এই বিষয়টা নিয়ে খুব অফেন্ডেড। অনেকেই ফোন করে, ব্যক্তি মানে পার্সন হিসাবে ফিল্ড ওয়ার্কে পশ্চিম মেদিনীপুরটাই বলতে গেলে হয়ে গেছি আমি পুরো একা, যাকে কল রিসিভ করতে হয়, একটা শিডিউল বানাতে হয়। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ফিনান্সিয়াল, এবং এই ফিনান্সিয়াল স্ট্রাকচার আমাদের ভাঙতে শুরু করে 2022 সালের পর থেকে, এবং সেই ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে গেছে, এই যে কলগুলো আমি যখন দেখি আমার 15টা কুকুর শিডিউল হয়ে গেছে, তারপর আমি আর কল পিক আপ করি না। আমি তার জন্য সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছি যে কল যদি রিসিভ না হয় হোয়াটসঅ্যাপ করবেন, এবং হোয়াটসঅ্যাপ করে আমি কুইক রেসপন্স করি। কারণ আমি কি করলাম, মেসেজ করে দিলাম, কোনো ডক্টরের নাম্বার পাঠিয়ে দিলাম বা মেডিসিন, এবার মেডিসিন বলে দেওয়াটা আমি একটু অ্যাভয়েড করি, কারণ আমি ডক্টর নয়, আমি পড়াশোনা করিনি ভেটেরিনারি সায়েন্স নিয়ে। একটা কুকুরের বডি কন্ডিশন কি
তা অ্যাকচুয়ালি কি হয়েছে, লোক প্যারালাইসিস হলেই বলে কোমর ভেঙে গেছে। হুম। আমি তো জানি না তার কোমর ভেঙেছে হয়ে কোমর ভাঙার কারণে হয়েছে, না টিক ফিভারে হয়েছে, না নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা হয়েছে, না কোনো ভাইরাসের প্রবলেমে হয়েছে, এটা জানি না। না। তাই আমি মেডিসিন তাকে বলতে পারবো না। একদমই। আমি তখন বলি ডক্টরকে ডাকুন। এইবারে যে তিনটে ইস্যু আমাকে, মানে এই যে আমাদের আজকে যে এই যে অবস্থাটা হয়েছে এখন, যে আমাদের কর্মসূচিটা অনেকটা কমিয়ে দিয়েছি। আগে যেমন 20-25 টাকা না 100 টাকা করে কেসও আমরা এক একদিন দেখেছি, সারা রাত কাজ করেছি। হুম। বাই প্রেসারে আমরা সেটাকে একদম 6 ঘন্টায় টেনে এনেছি, শুধু 6 ঘন্টা কাজ করি। এই 6 ঘন্টার মধ্যে হলে আমরা পুরো পরিষেবা দেবো। আমরা ভালো প্রতিদিনই কাজ করছি। এই যে আপনারা দেখে নিন, আমরা সব খরচা দিয়ে দেব। এই যে সব থেকে বড় প্রবলেম হয়েছে আমাদের এইখানে, এবং আমরা গিয়ে সেই কুকুরটার ট্রিটমেন্ট করলাম। 200 টাকা দিল, 500 টাকা দিল, 50 টাকা দিল, 10 টাকা দিল, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তারপরে সেই কুকুরটার পিছনে 30-40 হাজার এরকম প্রায় 1000-4 কেস আছে আমার হিসাবে আছে, যেগুলো ওভার 30-40 হাজারে খরচা হয়ে গেছে। আর সেই পার্টিকুলার সেই কেসগুলো 500 থেকে 700 টাকা ফান্ড এসছে। আমি এই যে ডেফিসিয়েন্সি গুলো যে হয়ে গেছে, এখন আমি নিজে চারিদিকে ঋণে ডুবে গেছি। এখন আমাকে খুব ভেবে চিন্তে কেসগুলো যেতে হয়, মানে এটা একদম যেটা বাস্তব কথা। তাই এই ক্ষেত্রে যতক্ষণ না আমাদের এই স্টেবিলিটি আসছে, একটু এরকম পরিষেবা থাকবে। কিন্তু আমরা চেষ্টা করব হোয়াটসঅ্যাপে যদি কন্ট্যাক্ট করেন, আমরা অল্টারনেটিভ অপশনে যাওয়ার। আপনারা সবাই লাইভে যারা আছেন তারা শুনতে পেলেন, জানতে পারলেন যে শিবু, রিমা বা সুমনা ম্যাডাম ওনারা আছেন সঙ্গে। হয়তো সবসময় স্পটে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু যতখানি ওদের পক্ষ থেকে চেষ্টা করা সম্ভব সেটা ওরা করে এবং আগামী দিনও করবে। আমি সুমনা ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখবো। সুমনা ম্যাডাম, আমরা এতক্ষণ অনেক বিষয় আলোচনা করলাম, তার মধ্যে আমি প্রথম বিষয়টাতে আবার ফিরে যাচ্ছি যে স্টেরিলাইজেশন, এই কুকুর যে মানে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, কুকুরকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয় নিয়ে আপনার কি মতামত বা আপনি কি চিন্তা করছেন যে যদি প্রশাসনের হেল্প নাও পান তাহলে আপনারা কি কি করতে পারেন? না, হেল্প পাবো না কেন? আমি ধরছি প্রশাসনের হেল্প পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? আপনি প্রশাসনের জন্য দ্বারস্থ হয়ে বসে থাকবেন, কিন্তু প্রশাসন যদি ধরুন 1 মাস পরে চিন্তা ভাবনা করলো, আপনি মানে আপনাদের এনজিওর পক্ষ থেকে কি ভাবনা রেখেছেন? দেখুন, আমাদের এই কয়েকজনের টিমে আমরা ভাবনা রেখেও আমরা তো মানে কোথা থেকে একটা জায়গা থেকে বলছে, বিধাননগর মাঠে আছি, রাঙামাটিতে 2 লোক এসছে। একজনের পক্ষে বিধাননগর থেকে রাঙামাটি এই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা স্কুটিতে বা বাইকে বা 4 হুইলারে কিছু করে ওই লোক দুটোর আগে পৌঁছানো সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। এখানে কি করতে হবে, একটা লোক রাখতে হবে, সবাইকে একটুখানি সতর্ক থাকতে হবে যে কে কোথা থেকে করছে বা গাড়ির নাম্বারটা, বা আমরা চেষ্টা করব এই সতর্কীকরণ গুলো একটু যদি ভালো করে বলেন, যারা পশুপ্রেমী তাদের জন্য কাজে লাগবে। যাদের আশেপাশে তারা যদি একটু সহযোগিতা করেন, অনেকেরই বাড়িতে সিসি ক্যামেরা আজকাল থাকে, তারা যদি একটু এগিয়ে এসে তাদের মানে আমার সিসি ক্যামেরার একটু ফুটেজটা, হ্যাঁ, যে যারা কারা এলো, যে জায়গা থেকে কুকুর অন্তর্ধান হয়েছে সেই জায়গার যদি মানে ফুটেজটা আমরা সেই সময় যদি পাই তাহলে আমাদের খুব সুবিধে হয়। আর সতর্কীকরণ বলতে একটু সবাই যদি নজর রাখে, সবাইকে ফিডার হতে হবে না। আমার এইটুকু অনুরোধ, মানে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা মেদিনীপুর শহরে এখন যাচ্ছি, সবাইকে খাওয়ানোর দরকার নেই। বিশেষ করে অচেনা মানুষজন খাওয়াতে এলে প্রতিবাদ করুন। এতকাল কোনোদিনও তাদের দেখা যায়নি, হঠাৎ করে প্লাস্টিক থেকে বার করে বিস্কুট দিচ্ছেন, প্রতিবাদ করুন। স্থানীয় পশুপ্রেমীরা যারা আছেন দেখতে পাচ্ছেন, প্রতিবাদ করুন, তাহলে হয়তো কিছুটা কমানো যেতে পারে। আর এছাড়া আর কি বলবো বলুন। আচ্ছা, আমরা আমাদের ফেসবুকে তো বহু মানুষ এই লাইভ সরাসরি দেখছেন, তো তাদের মধ্যে একজন লিখেছেন যে গেট বাজারে এরকম কোনো ঘটনা ঘটেনি, গেট বাজার বা রাঙ্গামাটি এলাকায়। রিমা, তুমি এই বিষয়ে কি একটু বলবে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কোথায় ঘটেছে? একদম গেট বাজারের যে বাজারটা বসে না, ওই বাজারে যিনি বলছেন ওনাকে রিকোয়েস্ট করব উনি একবার ওই বাজারে চলে যান। আচ্ছা, আমি শ্যামল বাবু বলেছেন, আমি নাম বলছি, উনি আমার খুব প্রিয় মানুষ, সময় বাংলার একজন দর্শক, অসুবিধা নেই। শ্যামল বাবু জানেন না, কালকে লাইভটা আমিও দেখেছি, এবং মিনি মার্কেটে চন্দন বাবু ছিলেন ওখানে। আপনি প্রয়োজনে চন্দন দাস সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন যে ঘটনাটি কোথায় হয়েছে। আমি নিজেও দেখেছি, এলাকাটাও বুঝতে পেরেছি,
এবং ওরা এলাকাবাসী প্রত্যেকে বলছে হ্যাঁ, সেটা রীতিমতো তো record আছে। আপনি শ্যামলবাবু, আপনি হয়তো তথ্যটা, সঠিক তথ্যটা জানেন না, আপনি একটু ওখানে গেলে জানতে পারবেন, বা মিনি মার্কেটে চন্দন দাসের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন যে সত্যি ঘটনাটা ঘটেছে কিনা। এটা খুব দুঃখজনক ঘটনা। যে কোনো জায়গায় দেখুন, আমরা যারা পশু প্রেমী, বিশেষ করে পথ কুকুরদের যারা ভালোবাসি, তারা সবসময় চাইবো তারা আমাদের সামনেই থাকুক। তারা অসুস্থ হলে আমরা কষ্ট পাই, তারা না খেতে পেলে আমরা কষ্ট পাই। ওই জন্য আমরা আমাদের সামর্থ্য মতো সবাই, আপনিও করেন, আপনিও একজন ভালো মানুষ, আপনি সমাজসেবী, আপনিও করেন, কিন্তু এই তথ্যটা একটু চন্দনদার সঙ্গে যোগাযোগ করলেই জানতে পারবেন। আপনি আমাদের লাইভের সঙ্গে থাকুন, আরো অনেক তথ্য জানতে পারবেন। হ্যাঁ, রিমা যেটা বলছিলে, তুমি যদি একটু বিস্তার করে বল যে এই বিষয় নিয়ে আমাদের, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই বিষয় নিয়ে আমাদের কি কি করা উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? পদক্ষেপ বলতে আমি সবার আগে বলবো, সবাই যে পশুপ্রেমী হবে এটার কোনো মানে নেই, এটার কোনো দরকার আর নেই। সবাইকে যে খাওয়াতে হবে তারও কোনো তারও কোনো মানে নেই, এবং আমরা কাউকে ফোর্সফুলি এটা বলছিও না যে আপনারা কুকুরকে খেতে দিন বা আপনারা কুকুরকে দেখুন, কিন্তু আপনারা ওদেরকে আঘাত করবেন না। আপনারা যে যে এরিয়ায় থাকেন, এই ঘটনাটা জাস্ট 3 দিন হলো, মেদিনীপুর থেকে অনেক কুকুরই গায়েব আছে, অনেক এরিয়া থেকে। তো পদক্ষেপ বলতে যদি জনগণ একটু সচেতন হয়, প্রত্যেক এরিয়াতে আজকাল সিসিটিভি আছে, প্রত্যেকটা এরিয়াতে সবাই একটু অ্যাক্টিভ রাখুন। আপনাদেরকে কিছু করার আগে আপনারা শুধু একটু ইনফর্ম করুন, সেটা প্রশাসনকে হোক বা আমাদেরকে হোক। আমাদের নাম, আচ্ছা, তোমাদের কোনো নাম্বার যদি থাকে যেখানে মানুষ যোগাযোগ করতে পারবেন? আমাদের নাম্বার গুগল অব্দি দেওয়া আছে টোটালি। তবুও একবার নাম্বারটা বললে খুব ভালো। আচ্ছা, নাম্বারটা বলে একটু দিচ্ছি। ধীরে ধীরে বলো, যাতে দর্শকরা লিখতে পারেন। দুবার ধরে বলো ফোন নাম্বার, যে ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা হেল্প পাবেন। এই মুহূর্তে 2-3টে নাম্বার আমরা জানাচ্ছি। একটু আস্তে আস্তে বলো, যাতে দর্শক বন্ধুরা নাম্বারগুলো নোট করতে পারেন। প্রথম নাম্বারটা হলো, মূলত আগেই বলে রাখি যে 3 জনের নাম্বার দিচ্ছি ফিল্ড ওয়ার্কে থাকে, সবসময় ফোন ধরা পিক আপ করা সম্ভব হয় না। আপনারা তার জন্য 2-3 বার প্রয়োজনে করবেন। যদি না করে মানে এইটুকু স্যাক্রিফাইস আপনাদেরকেও করতে না হবে। পান, ওই নাম্বার গুলোতেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আচ্ছা, এটা তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বলো। হোয়াটসঅ্যাপে যাতে করে যারা দর্শকরা রেসপন্স পাননি তাদের জন্য বলছি, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করার একটা সিস্টেম আছে। আমার পাড়ায় অমুক হয়েছে, তুসুক হয়েছে বলে ডিটেইলস দিয়ে দিলেন, কিন্তু রেসপন্স পাবেন না। আপনাকে জানাতে হবে আপনার পাড়া কোথায়, আমি আপনাকে চিনি না, আপনার পাড়াও আমি চিনি না। আপনাকে জানাতে হবে এক্সাক্ট কোন জায়গা, আপনার কন্ট্যাক্ট নাম্বার বা লোকাল কন্ট্যাক্ট নাম্বার, তার সঙ্গে কুকুরটার কি হয়েছে তার একটা ছবি বা ভিডিও, এটা পাঠিয়ে রেখে দিবেন। কোন নাম্বার? সঠিক টাইমে নাম্বারটা পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, বা কল নাম্বার 8972643232। আরেকবার বলো। রিপিট করছি, 8972643232। কলের রেসপন্স না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে রেসপন্স না পেলে আপনারা ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। জানবেন যে রেসপন্স আসছে না মানে সেই কেস দেখার আমাদের হয় পর্যাপ্ত ফান্ড নেই অথবা সময় নেই। আমরা এই পরিষেবা 24 ঘন্টা দিয়ে থাকতাম, এখন 6 ঘন্টা দিচ্ছি। এটা আজকে বলছি কারণ আমাদের অ্যাক্টিভিটি কমাতে বাধ্য হয়েছি, এবং এটা আমার নিজের ইচ্ছাতে নয়, অনেকের রিকোয়েস্টে, যারা যারা আমাদের পাশে সবসময় থেকেছে। এবং দ্বিতীয় যে ফোন নাম্বার হচ্ছে, সেই ফোন নাম্বারও একই, মানে কলে যদি না পান আপনি হোয়াটসঅ্যাপ করে দিবেন, এবং হোয়াটসঅ্যাপ করার নিয়ম একই, আপনার নাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার বা লোকাল কন্ট্যাক্ট নাম্বার, কি হয়েছে তার বিবরণ ছোট করে, এবং তার ছবি ভিডিও প্লাস কোন জায়গায় হয়েছে। আমার পাড়ায়, আমার বাড়ির সামনে, আমার বাড়ির পেছনে, আমরা এগুলো রেসপন্স করি না। দ্বিতীয় ফোন নাম্বারটা আমাদের রিমা বলছে এবং চিঙ্কিতি বলছে। হ্যালো, হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 9933562438। একটু আস্তে আস্তে করে আরেকবার বলো। 9932562438। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। কল যদি রিসিভ বাই চান্স না করা হয়, তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই শিবুদা যেটা বললো সেইভাবে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, রিপ্লাই আপনারা পাবেন। যদি দেখেন যে একদমই রিপ্লাই করা নেই, তাহলে শিবুদা যেটা বললো একদম ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তবে আমরা চেষ্টা করি অবশ্যই রিপ্লাইটা করতে। আমি শিবুর কাছে যাব। আমাদের অনেক দর্শক এই অনুষ্ঠান দেখছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখুন, পথ কুকুরকে
এখন আজ থেকে 20 বছর আগের কথা বলছি না, আজ থেকে 20 বছর আগে অনেক ঘটনা এরকম দেখেছি। কুকুর দেখলেই লোকে ঢিল মারতো, কুকুর দেখলে লোকে জল ছেটাতো, বাড়ির সামনে বসতে দিত না। এখন কিন্তু সেই জায়গা থেকে অনেক সরে এসছে। তার মানে অ্যাওয়ারনেস হয়েছে, সচেতন হয়েছে মানুষ, এবং তারাও বুঝতে পেরেছে যে ওদেরও বেঁচে থাকার অধিকার আছে, ওদেরও কিছু খাবার দরকার সামান্য। ওরা আপনার ঘরে এসে বলে না যে আমাকে পেট পুরে মাংস ভাত খেতে দাও। তো এই জায়গা থেকে বহু মানুষ পথ কুকুরদের সেবা করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন এই কাজ আগামী দিনও করেন, তাদের কাছে এই আমার রিকোয়েস্ট থাকলো। তার সঙ্গে বলছি, যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের মতামত, আমরা সবার মতামত হয়তো আমাদের পক্ষে এখানে বলা সম্ভব নয়, কিন্তু বেশ কিছু মতামত আমাদের খুব ভালো লেগেছে। তারা আমাদের সঙ্গে আছেন, শিবুর সঙ্গে আছেন, রিমার সঙ্গে আছেন, সুমনা ম্যাডামের সঙ্গে আছেন। আমি একটু একটা বিশেষ জায়গায় চলে যাচ্ছি, যেটা না হলে এই কাজগুলো তো আমরা করতে পারি না, সেটা হচ্ছে ফান্ড। তোমাদেরকে জুন ম্যাডামকে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি, তিনি একটা ভালো কাজ শুরু করে দিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি, এবং বহু পথকুকুর, অসুস্থ পথকুকুর তারা পরিষেবা পাবে, সুস্থ হবে। সরকারি ভাবে কোনো ফান্ডিং এর ব্যবস্থা কি তোমাদের হয়েছে? মানে এই কাজটা করতে গেলে তো সত্যি ফান্ড দরকার। তো ফান্ড নিতে গেলে, রিমা মাইক্রোফোন নিয়ে বলো, তুমি ফান্ড দরকার হলে তোমরা কি কি করো? মানে ধরো তুমি বলছো 3 বছর করছি না, আরো আগামী 3 বছর করবো না যদি টাকা না আসে, কিন্তু তাতে কি হবে? মানুষের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে যে এরা এত সব করে নামলো কিন্তু এখন কাজটা বন্ধ করে দিচ্ছে। আমি বলছি এই কাজ না বন্ধ করে তোমরা কিভাবে করতে পারো, কিভাবে অ্যাপ্লাই করতে পারো, মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারো যে আমাদের একটু ফান্ডের দরকার আছে, সেটা সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক। যদি তোমরা দুজনেই তোমাদের মতামত একটু দাও। কারণ দেখো, আমি একটা কথা বলছি, দর্শক বন্ধু যারা আছেন, এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু তোমাদেরকে অর্থ সাহায্য করতে রাজি আছেন, আমার ধারণা, কারণ আমি দেখেছি এরকম অনেকেই আছেন, নাহলে তোমরা করতে পারতে না। তো সেক্ষেত্রে তোমাদের কি আবেদন, মানে সরকারি ভাবে তোমরা সরকারের কাছে কি আবেদন রাখবে, এবং সাধারণ যে দর্শক যারা আজকে আছেন বা যারা পশু প্রেমী, যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, তাদের কাছে কি তুমি আবেদন রাখবে? সবার প্রথম ধন্যবাদ জানাই সেসব মানুষদের যারা বিপদের সময় আমাদের পাশে থেকেছেন, যার জন্য আজ আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 2 বছর হলো, এবং আমরা কাজ করছি প্রায় 10 বছর। এই 10 বছরে আমরা প্রায় 37,900 কুকুর, বিড়াল, সমস্ত যা ট্রিটমেন্ট করেছি তাদের সুস্থ করেছি। এর রেকর্ড আছে, এর প্রমাণ আছে, কারণ আমরা এতগুলো করতে পেরেছি আপনাদের জন্য, আপনাদের সাপোর্টের জন্য। এবারে সরকারি যে সুবিধার কথা বলছেন, সেই সরকারি সুবিধা আমরা প্রথম খুব চেষ্টা করেছিলাম, মিউনিসিপ্যালিটিতে গিয়ে চেষ্টা করেছিলাম, পশু হসপিটালে গিয়ে চেষ্টা করেছি, এবং এটাও বলেছিলাম যে পশু হসপিটালে যে অ্যাবান্ডন রুম গুলো পড়ে আছে, যেগুলো রাত্রিবেলায় একটা নেশার আড্ডা হয়ে যায়, যে কেউ গেলে দেখতে পাবে, জুনিয়র নেশা বসে। আমরা চেয়েছিলাম এরকম একটা রুম, বিতর্কিত জায়গায় যাবো না, আমরা চেয়েছিলাম যে এরকম একটা রুম যদি দেওয়া হতো, আমাদের আজকে অনেক কুকুর জায়গা পেত, অনেক কুকুর মারা গেছে পথ থেকে, এটা অস্বীকার করার কিছু নেই। একটা জায়গায় চিকিৎসা হলে 100 জনের মধ্যে 5 জন মারা যাবে, এটা কারো হাতে কিছু নেই, সেইগুলোকেও হয়তো বাঁচানো যেত। তো আমাদের যে মেন সোর্স সেটা হচ্ছে টাকা, ফান্ড। এই ফান্ড আমাদেরকে নিয়মিত কিছু মানুষ হেল্প করে গেছে, বিপদের সময় আমরা নিজেরা যোগাযোগ করে বারবার চেয়ে যাচ্ছি, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে গুগল পে, ফোন পে, এইসব নাম্বার আমরা ইউজ করে অনেকের কাছ থেকে ফান্ড পেয়েছি। আজকে যে আমরা 8 বার স্টেরিলাইজেশন ক্যাম্প করেছি, হ্যাঁ বাকি পড়েছে, ধার বাকি পড়েছে, আজকে ধারের পরিমাণটা অনেক হয়ে গেছে। মানে তোমরা আবেদনটা কি রাখছো? আমরা আবেদন তো সমস্যা হয়েছে, আমরা আবেদন রাখছি এই যে আপনাদের যে অভিযোগগুলো আসছে এখন, না, এই যে কল ধরছে না, যেটা 2022 সালের আগে হতো না, এই যে ফোন পিক আপ করছে না, রেসপন্স করছে না, অ্যাকচুয়ালি আমাদের যে কাজ করার যে উদ্যমটা অনেকটা কমে গেছে। কারণ আমরা যে ফেস করছি, আপনারা যে কুকুরটা আপনার বাড়ির সামনে অসুস্থ হয়ে আছে, আমাকে পাননি, এতে আপনার কতটা খারাপ লাগছে, সেখানে আমরা এতগুলো কেস ধরে বসে আছি, 30-40টা প্রতি মাসে এভারেজে 70-80টা কেস এখন দেখা হয়। তাদের যদি আমরা ট্রিটমেন্ট করতে না দিতে পারি, সেখানে আপনি একটা কল করেছেন, আপনারটাকে তাদেরকে টপকিয়ে দেখে এসে বাড়ি ঢুকে যাব, কারণ আপনি 200 টাকা দিচ্ছেন, তাহলে বাকি 70টা কুকুর কি দোষ করলো? আমরা সেই জন্য ভালো একটা প্রশ্ন, মানে আপনারা এটা লজিকটা বোঝার চেষ্টা করুন যে শিবুরাটা কেন এরকম হয়ে গেছে। আপনারা অল্টারনেটিভ অপশনে যাচ্ছেন এবং তাকে আবার ভগবান, যেটা আমাকে দিচ্ছিল সবাই, তার সবাইকে ভগবান তকমা দিচ্ছে, ও ভালো। কিন্তু আমি যে এখানে কিছু বলতে চাইছি, এইখানে যে 70টা কেসের যে ট্রিটমেন্ট চলছে, সেই 70টা কুকুর বিড়ালের কি হবে? আপনি ফোন করেছেন, আপনি আমাকে 50 টাকা দেবেন বা 100 টাকা দিবেন, আমি তার জন্য ছুটে যাব না,
আপনি যে হেল্প করেন ওটা আমাকে পার্সোনালি করেন না, আপনি করেন যে কুকুরগুলোকে আমরা ট্রিটমেন্ট করছি তাদের জন্য। তাদের যদি পরিষেবা যদি ঠিকঠাক না হয়, একটু এলোমেলো যে কোনো সাংগঠনিক, কারণ এখানে ফান্ড সোর্স সরকারি ভাবে নেই আর নির্দিষ্ট নেই, কোনো কোনো মাসে কিছুই আসে না। আচ্ছা, এটা কি মানে অন্যান্য রাজ্যেও কি এর কোনো আমি কলকাতায় দেখেছি, হ্যাঁ। অন্যান্য রাজ্যে না, আমি কলকাতাতে আমাদের রাজ্যেরই কথা বলছি, আমাদের রাজ্যে অন্যান্য জায়গায় ছোট ছোট কেসগুলো বড় বড় অ্যামাউন্টে ছেড়ে যাচ্ছে, এবং সেখানে মানে কুকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, তার ব্লাড টেস্ট হচ্ছে, তার এক্সরে হচ্ছে, তার মানে এগুলো কারা করছে? সরকারিভাবে? না, ওরাও ফান্ড তুলে করছে, কিন্তু না, আমি জিজ্ঞেস করেছি, আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারি ভাবে কোনো কুকুরের কাজ, কোনো সাহায্যের জায়গা আছে না, আজ পর্যন্ত কোনো অ্যানিমেল ওয়েলফেয়ার পাইনি। তো তোমরা সরকারের কাছে কি আবেদন রাখতে চাও? আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে যদি মানে এখন যে সিস্টেম হয়ে গেছে, সুপ্রিম কোর্ট যে এখন আরেকটা অর্ডার দিয়েছে, যেটা বলা হয়নি, আমি মিস হয়ে গেছে, যে যত এআরডি ডিপার্টমেন্ট আছে, এই যে অ্যানিমেল হাজবেন্ডারি প্লাস মিউনিসিপালিটি, যে লোকাল এনজিও কে সাথে নিয়ে ক্যাম্পেইনিং গুলো করতে হবে, এবং তার জন্য কি সিস্টেম হবে তার সার্কুলার আমাদের কাছে আসেনি। আমাদের ভারবালি আলোচনাটাকে আমরা গুরুত্ব দেবো না, আমরা ডকুমেন্টসটাকে দেখবো, কিন্তু এআরডি ডিপার্টমেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা একটা ভবিষ্যতে প্রজেক্ট করছে যেটা ভ্যাকসিনেশন থাকবে, স্টেরিলাইজেশন থাকবে, কিন্তু ওনারা নিজেরা করতে পারবে না, লোকাল এনজিও কে, এখন যেটা আমরাও করে যাচ্ছি, এখন যখন কোথাও এআরডির প্রোগ্রাম হচ্ছে, লোকাল এনজিও, শুধু আমরা নয়, বিভিন্ন জায়গায় যত যাচ্ছি তারা যাচ্ছে, কাজ করছে, চলে আসছে, এখন এইভাবে হচ্ছে। তাই সরকারের কাছে আবেদন রাখবো আমাদের এই যে অ্যাভেলেবিলিটিটা যাতে বন্ধ না হয়ে যায়, যাতে পরিষেবাগুলো একটা মেদিনীপুরে পশুপ্রেমী মানে এই নয় যে শুধু পশুপ্রেমী, তারা একটা মানে একটা মর্যাদা রক্ষা করছে, একটা অবলা প্রাণী রক্ষা করছে, এটা দেশ বিদেশে আমাদের এই খবরগুলো কিন্তু ছড়ায়। সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন রাখবো যে আমরা যেন এত দূর এগিয়ে এসে মুখ থুবড়ে না পড়ি, এর জন্য আমরা সরকারের কাছে আশাই রইল যে আমাদের পাশে শিবুর কথা শুনে আমরা যেটা বুঝলাম, আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, সেটা হচ্ছে যে ফান্ড একটা বিরাট প্রয়োজনীয় বিষয়, ফান্ড না হলে কিছু করা সম্ভব নয়। আপনারা যারা পশু প্রেমী, যারা পথ কুকুরদের সেবা করেন, পশুকে ভালোবাসেন, তাদের কাছে আমার তরফ থেকেও একটা রিকোয়েস্ট থাকলো, আবেদন থাকলো, আপনারা শিশুদের মতো এনজিওদেরকে যতটা সম্ভব আপনাদের পক্ষ থেকে সাহায্য করার সেটুকু করার চেষ্টা করবেন, কারণ সরকারি সাহায্য বললেই তো আসে না। আজকে এই যে একটা পথ কুকুরদের পরিষেবার জন্য, সেবা দেওয়ার জন্য একটা যে ঘর তৈরি হচ্ছে, সেটা একদিনে আসেনি, তার জন্য অনেক আবেদন নিবেদন করার পরই এসছে। তা আমরা সরকারের কাছেও ওদের মাধ্যমে আবেদন রাখলাম যে সরকার যদি এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে, সরকার যদি এগিয়ে আসে। এছাড়াও যারা পথ কুকুরদের ভালোবাসেন তাদের কাছেও আমাদের রিকোয়েস্ট, তাদের কাছেও আবেদন, আপনারা এগিয়ে আসুন এবং ওদেরকে সাহায্য করুন যাতে পথ কুকুররা বাঁচে, কারণ ওদের বাঁচার অধিকার আছে। ওরা, ঈশ্বর যখন কাউকে জীবন দিয়েছেন তখন তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলেরই। কারণ আমার বাড়ির সামনে একটা কুকুর অসুস্থ হয়ে পড়ে থাকবে, সেটা আমার কাছে মোটেও ভালো লাগার বিষয় নয়, বিশেষ করে আমি যেহেতু একজন পশুপ্রেমী। আমি সুমনা ম্যাডামের কাছে আমি এই ফান্ডিং রিগার্ডিং নিশ্চয়ই একটা ঘটনা একটু মানে জনগণের জন্যই বা যারা দেখছেন তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমি একটা কথা বলি। এই যে ফান্ড পোস্ট আমাদের তরফ থেকে শিবুদা অলওয়েজ একটা সময় পোস্ট করত। কিছু মানুষ, যেটা আমার এটা আজকে মানে জাস্ট মানে এখানে অনেক মানুষ দেখছেন এবং ওনারা জানাটা খুব দরকার, আমাদের নাম করে, হার্টস অফ অ্যানিমেলস এর নাম করে, শিবুদার নাম করে, সামহাও আমাদের যারা নোন ফেস নাম করে কিন্তু অনেকের কাছ থেকে টাকা কালেক্ট করছে এই মুহূর্তে, যে তাদেরকে দিচ্ছে যে এটা গিয়ে শিবুকে দিয়ে দেবে। সে কিন্তু শিবুদার হাত অব্দি টাকা এসে পৌঁছাচ্ছে না বা কোনো আমাদের গ্রুপের হয়ে কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে আমরা কিন্তু এই খবরগুলো পাচ্ছি। তো আমাদের ওটাই যে যদি কেউ ফান্ড দেবেন মনে করেন তাহলে ডাইরেক্ট শিবুদার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাকে ফোন করতে পারেন, কিন্তু আমাদের যেটা অফিসিয়াল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে পেমেন্ট করবেন। সেগুলো কি তোমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছো? হ্যাঁ, অবশ্যই দেওয়া আছে, কিন্তু না আমাকে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করবেন, না কাউকে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করবেন, সেটা কোনো লোককে নয়। দেওয়ার হলে অবশ্যই ফোন করে নেবেন, কারণ এই জিনিসটা কিন্তু মেদিনীপুরে ভীষণ ভাবে এই মুহূর্তে চলছে। প্রচুর লোক, অসাধু ব্যক্তি এটাকে কাজে লাগায়। তারা হয়তো দুদিন আমাদের টিমেও এসে কাজ করেছে। আচ্ছা, তাহলে লোক কি দেখছে যে আমাদের সাথে বেরিয়েছে মানে আমাদের মেম্বার,
কিন্তু সে কিন্তু এই, আমি নাম বলছি না, কিন্তু এরকম প্রমাণ আছে আমার নিজের কাছে যে তারা কিন্তু এটা করছে, বাইরে গিয়ে যে গ্রুপের কাজে লাগবে, কুকুরের কাজে লাগবে, টাকা নিচ্ছে, সেই টাকার কোনো মেডিসিন বা কোনো পরিষেবা আমাদের কাজ অব্দি পৌঁছাচ্ছে না। সেই যে মানুষটা টাকা দিচ্ছে সেই মানুষটা পরবর্তীকালে আমাদের সাথে কখনো দেখা হলে বা কোনো কাজে গেলে, যে তোদেরকে ওই কুকুরটার জন্য পয়সা দিয়েছিলাম, তোরা একবার দেখতে এলি না। আমরা দর্শকদের কাছে একটা ভয়ঙ্কর তথ্য দেওয়ার আছে, আমি সরি মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ, বলো। আমরা মেডিসিন অর্ডার করেছিলাম প্রায় 9,000 টাকার, আমরা একটা হোলসেলারকে অর্ডার করতাম এবং সেই মেডিসিন বড়তলার চক অব্দি এসেছিল। তারপরে ওরা হয়তো যারা গাড়ির ড্রাইভার যারা এসেছিল, সে আমাকে তো চিনে না, তাকে বলেছিল মেদিনীপুরে অর্ডার আছে, আমার নামও লেখা ছিল প্যাকেটের উপরে। আমরা প্রতি 2 মাসে ওটা অর্ডার করতাম, ফান্ড কালেক্ট করে জোগাড় করে। সেই মেডিসিন বড়তলার চক থেকে সামন কেউ বাইকে করে এসে কালো লম্বা এবং প্রেসক্রিপশন দিয়েছিল, সেই মেডিসিন বলছে এটা আমাদেরই বলে নিয়ে, ড্রাইভার জানে না, দিয়ে দিচ্ছে। সেই মেডিসিন আমরা আজ পর্যন্ত পাইনি। কিন্তু ড্রাইভার ফোন নাম্বার জানতো না যে আমি জানি না যে মাল ডেলিভার হয়েছে, আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি। 3 মাস হয়ে গেছে, তখন যে মানে যার কাছ থেকে অর্ডার করেছিলাম সে আমাকে বলছে দাদা 3 মাস হয়ে গেল। এখানে শিবু একটু বোধহয় ভুল বুঝে যাচ্ছে। একটা মাল কোন আমার কাছে তার বিল আছে। হ্যাঁ, আমি বলছি একটা মাল আমার বাড়িতে বা আমার কাছে পাঠানো হচ্ছে, না, আমার শহরে, না, না, না। তখন তো তার ফোন নাম্বারে ফোন করে দেবে। না না, এটা একটা হোলসেলারের কাছ থেকে নেওয়া হতো, উনি ডাইরেক্ট আমাদেরকে দিতেন। ওনার সঙ্গে বেশ কয়েকবার ট্রানজাকশন হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে মাল আমরা গিয়ে নিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু তাহলে যে ব্যক্তি মালটা নিল, ওষুধগুলো নিল, হ্যাঁ। সেই ব্যক্তিকে সেই ব্যক্তি জানলো কি করে? সেই মুহূর্তে আমাদের সাথে কাজ করতো। আচ্ছা, তার মানে মানে হ্যাঁ, সোর্সের মধ্যে ভুল। একদম, আমাদের এই প্রবলেম। যা বিক্ষিপ্ত ঘটনা অনেক আছে। আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি সুমনা ম্যাডামের কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে, আপনার ঠিক মাথার পেছনে যে ব্যক্তির ছবি টাঙানো আছে, ছবি লাগানো আছে, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে শুধুমাত্র বাঙালি নয়, ভারতবাসী, গোটা ভারতবর্ষের মানুষ এবং গোটা পৃথিবীর বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা এবং সম্মান জানান। তার একটি বাহন ছিল, বাহন বলতে তার সাথী ছিল, সঙ্গী ছিল, যার নাম বাঘা। তো যেখানে এই ধরনের একজন মহান মানুষ, মহান মনীষী একটা পথ কুকুরকে তার সঙ্গী করেছিলেন, সেখানে মেদিনীপুর বা গোটা ভারতবর্ষে এই যে ঘটনাগুলো ঘটছে পথ কুকুরদের ওপরে, আপনার কি মনে হয়? এটা কি বিক্ষিপ্ত ঘটনা, না এটা মানুষের মধ্যে সবসময় একটা ব্যাপার থাকে যে কুকুর আমার বাড়ির সামনে আসবে না, কুকুর আসলে আমার বাড়ির সামনে পটি করবে, আমার জায়গা বাড়িটা নোংরা করবে, মাইন্ডসেট হয়ে মানে আছে। এই কারণটা কি? ওই কিছু জনের মাইন্ডসেট হয়ে আছে। আমি নিজে এক জায়গায়, মানে একটু ছোট্ট করে বলি, গেছি, তার বাবা একটি 4 বছরের বাচ্চাকে বলছে, এই ওদিকে যাস না। আমি সেখানে কুকুরগুলোকে খাওয়াচ্ছি, এই ওদিকে যাস না, কুকুর কামড়ে দেবে। বললাম, মানে কুকুর কামড়ে দেবে? কুকুর কামড়ে দেবে আপনার বাচ্চাকে? কখনো দেখেছেন কুকুর ছুটে গিয়ে কাউকে কামড়ে দেয়? আমি তো কোনোদিনও দেখিনি, আমার এত বছর বয়স হলো। তাকে যদি খুব না উত্তক্ত করা হয়, বা মানে একটা মায়ের কাছ থেকে তার বাচ্চাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, যে কোনো মাসে পশু হোক বা মানুষ হোক, সে তো সেরকম অ্যাগ্রেসিভ হবেই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো এটা শিক্ষা দেওয়া হচ্ছে বাচ্চাটার মনে ভবিষ্যতে কি দাঁড়াবে, যে কুকুর কামড়ে দেয়, আমাকে কুকুর থেকে দূরে থাকতে হবে। কিছু জনের মধ্যে মাইন্ডসেট আপনি কিছুতেই বোঝাতে পারবেন না। ওরে বাবা, কুকুর, প্রচুর লোম কুকুরের গায়ে, তোমাদের গায়ে এত লোম, মানে আপনার কথা শুনে যেটা বুঝলাম, স্বামী বিবেকানন্দের ভাবধারায় আমরা সবাই এখনো বিলীন হতে পারিনি, তার সঙ্গে একাত্ম হতে পারিনি। মতবিরোধ আছে, সমস্যা আছে, সমস্যার সমাধান করতে হবে আমাদেরকেই। আমাদের এই শিবু এবং রিমা এবং সুমনা ম্যাডামের মতো মানুষরা না এগিয়ে এলে, অনেক মানুষ, আমার খুব ভালো লাগে এখন যে পথ কুকুরদের জন্য বহু মানুষ ঝাঁপিয়ে পড়ে। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে, আমারই মানে আমার মিসেসের মধ্যেই থাকতো বাচ্চাটা, ওর একটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল বাচ্চাটা ঘন্টাখানেকের মধ্যে। ও শুয়েছিল রাস্তার উপরে, ওর মাথার উপর দিয়ে বাইক নিয়ে চলে গেল। মানে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমি দাঁড়িয়ে গেলাম, মানে চোখ থেকে জল পড়ে গেল, আমার এত কষ্ট লাগলো। বাচ্চাটা হঠাৎ করে এসছে আমাদের বাড়ির সামনে, কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট, যে করেছে সে ইচ্ছে করলে ওকে এড়িয়ে যেতে পারতো। ও একটা আমার বাড়ির সামনে দোকানের সামনে শুয়েছিল, ওকে এড়িয়ে যেতে পারতো,
কিন্তু সেও এত ব্যস্ত, তার পক্ষে ওই দুজন পেছনে তার বাইকে বসেছিল, তার পক্ষে সম্ভব হয়নি বোধহয় যে আমি বাচ্চাটাকে এড়িয়ে যাই, সম্ভব হয়নি না। শেষ করি। আমার যেটা ভালো লাগলো, সঙ্গে সঙ্গে জনা 10 ইয়াং ছেলে তারা ছুটে এলো এবং কুকুরটা ওই ফুচকা দোকান থেকে আমার বাড়ি পর্যন্ত, আমাদের সময় বাংলার অফিস পর্যন্ত ওই অবস্থায় আসার চেষ্টা করেছে। পুরোটা আসতে পারেনি, রাস্তার ধারেও শুয়ে পড়েছে এবং 10 মিনিটের মধ্যেই মারাও গেছে। তো আমার যেটা ভালো লাগছে যে একটা কুকুরের অ্যাক্সিডেন্টও বাদ দেয়, কুকুর হয়েছে ছেড়ে দেয়, এরকম তো বহু আমরা দেখে এসেছি, কিন্তু ওই কুকুর বাচ্চাটার, ওকে কেউ ওরা এমন কিছু চেনেও না, সবাই চা দোকানে পান দোকানে ছিল, তারা কিন্তু ছুটে এলো, ছুটে এসে ওকে জল দিল, চেষ্টা করেছে ওকে বাঁচাবার। আমাদের পক্ষে ও সময় দেয়নি, ওকে বাঁচাতে পারিনি। কিন্তু আমি এই কথাটা কেন বললাম, এরকম তো আচ্ছার ঘটনা ঘটছে। আমি বলছি মানুষের মধ্যে যে সচেতনতা আসেনি এটা বললে ভুল হবে। সচেতনতা এসছে, অনেক মানুষ ঝাঁপিয়ে পড়ছে এবং অনেক মানুষ তোমাদেরকেও সাহায্য করেন নিশ্চয়ই। তো আমাদের সবার কাছে আবেদন রইল, আপনারা পথ কুকুরদের খেতে না দেন, তাদের দুচ্ছাই করবেন না। ওরা আপনার বাড়ির সামনে দাঁড়ালেও, আপনি কিছু খেতে না দিলেও ওর কোনো কষ্ট নেই, দিলেও কোনো কষ্ট নেই, ও আপনার কাছে কিচ্ছু চাইবে না। আপনার যদি মনে চায় ওকে দেবেন। এবং যে সমস্ত পথ কুকুররা অ্যাক্সিডেন্ট বা কোন রকম রোগের শিকার হয়েছে, প্রয়োজনে রিমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ওরা আপনাদেরকে গাইড করবে যে আপনি কিভাবে ওই কুকুরটিকে শুশ্রূষা করবেন। আপনার পক্ষে সম্ভব না হলে আপনি রিমা বা শিবুর মতন যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, আমাদের ম্যাডামও আছেন, সুমনা ম্যাডাম, তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা নিশ্চয়ই পথ কুকুরদের পরিষেবা দিতে পারবেন, ওরা সুস্থ হয়ে উঠবে, এই কামনা রাখি। আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, শিবু যদি কিছু বলো দর্শকদের জন্য, কিছু সতর্ক বার্তা একটু মানে একদম শেষের দিকে আছে, একটু মানুষকে আমার সতর্ক করাটা দরকার আছে। এই মুহূর্তে আমাদের যারা অ্যাক্টিভিস্ট, আমরা যারা এই লাইনটাই নিয়ে কাজ করি, আমাদের টাইম লাইনে পোস্ট না দেখে বা আমাদের টাইম লাইনে কোনো আপডেট যদি না দেখেন, সেই রিগার্ডিং কোনো নিউজ নিয়ে প্যানিক হবেন না। হতে পারে যারা পশুপ্রেমী নয় তারা আপনাদেরকে ভয় খাওয়াচ্ছে, এই যে কুকুরকে খেতে দিলে জরিমানা দিতে হবে, কুকুর কামড়ে দিলে র্যাবিস হয়ে যাবে, এইসব ভুয়ো ধারণা থেকে দূরে থাকবেন। কুকুর যদি কামড়ে দেয়, ওই ক্ষতস্থান ভালো করে অন্তত 15 মিনিট ধরে সবার আগে যেটা কাজ, সাবান জলে ধোবেন। আপনার ভ্যাকসিন নেওয়ার থেকেও আপনি যদি এগুলো না করে যদি ভ্যাকসিন নেন, আপনার কিন্তু পরে বিপদ হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। আমি বিশেষ করে বাচ্চাদেরকে বলছি, বাচ্চার পেরেন্টসদের বলছি, কুকুর যদি আঁচড়ে বা কামড়ে দেয় রাস্তায়, ক্ষতস্থান সাবান দিয়ে ধোবেন, তারপর হসপিটালে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে যদি আপনি বলেন যে না কেটে গেছে জল লাগাবো না, এরকম না। আপনার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করা। এবং দ্বিতীয় কথা, যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোন রকম সুনির্দিষ্ট রায় দেয়নি। আর যা কিছু ঘটেছে ভার্বালি এবং মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো প্রচার হয়েছে। যেরকম কুকুর আছে থাকবে, ওদের মারবেন না। এবং আপনারা যারা খেতে দিচ্ছেন, যদি কারো প্রেমিসেসের ভিতরে দেবেন না, আপনারা নির্দিষ্ট জায়গায় দেবেন। কেউ বাধা দিলে তার নামে থানায় অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নির্দেশিকাগুলো শুনলাম, নির্দেশিকা বলবো না, এটা আমাদের সকলের জন্যই ভালো, যাতে অন্য কোনো ব্যক্তি যারা পথ কুকুরদের পছন্দ করেন না তারাও যাতে বিরক্ত না হন, সেদিকটাও আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এবং আমরা চেষ্টা করব সবার সঙ্গে একসাথে হয়ে এই কুকুরদের যতটা সম্ভব ওদের পাশে থাকার, ওদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। হ্যাঁ বলুন, আমরা একটা অনুষ্ঠান শেষে চলে এসেছি। সবার শেষে আমরা মাইক্রোফোনটা সামনে নিয়ে বলুন। আসলে অভ্যেস নেই তো। হ্যাঁ। সবার শেষে একটাই কথা, এই মেদিনীপুরের ঘটনাটা সবাইকেই খুব বিচলিত করেছে যারা পশুপ্রেমী, আমাদের তো ভীষণ ভাবে করেছে। তো আপনারা একটু সতর্ক থাকুন, সবাইকে এইটুকুই বলার। কোথাও কিছু দেখতে পেলে তৎক্ষণাৎ আমাদের জানান। পারলে আপনাদের যদি সিসিটিভি ফুটেজের মানে সিসিটিভির ভিতরে ক্যামেরা যদি থাকে কারোর, সেটা দেওয়ার চেষ্টা করুন। গাড়ির নাম্বারটা পারলে একটুখানি যদি পারেন। আপনি বলছেন সবাই যেন একটু সজাগ থাকে। হ্যাঁ, এটা হয়েছে প্রায় 37টা কুকুর মানে কিডন্যাপড। তো সেক্ষেত্রে সবাইকে বলবো মেদিনীপুর শহরের একটু সতর্ক থাকুন। আপনারা শুনলেন, ওনাদের কাছ থেকে অনেক কথা আমরা জানতে পারলাম। কারণ হচ্ছে সবাই ভালো থাকুক, আমরা চাই সমাজে আমরা যতটা ভালো থাকতে পারি, ওদের অধিকার ততটাই ভালো থাকা। একদম সবাই ভালো, আমরাও সমাজের অংশ, ওরাও সমাজের অংশ।
ওদের ভালো থাকার, বেঁচে থাকার। আজকের লাইভে আর সময় নেই, না হলে কুকুর নিয়ে অনেক আলোচনা ছিল, কারণ এই কুকুররাই রাত্রেবেলায় ওরাই আমাদেরকে পাহারা দেয়, ওরাই বাইরের লোক দুর্বৃত্ত কেউ এলে, ওরা দুষ্টু লোক কেউ আসে তখন ওরাই কিন্তু চিৎকার করে, ওরাই আমাদেরকে রাত্রেবেলায় পাহারা দিয়ে আমাদেরকে ভালোভাবে যাতে আমরা ঘুমোতে পারি, শান্তিতে ঘুমোতে পারি সেই ব্যবস্থা করলে। যাই হোক, আজকের লাইভ আমরা এখানেই শেষ করব। যারা এতক্ষণ আমাদের লাইভে ছিলেন, সময় বাংলার দর্শক প্রত্যেককে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, এইভাবেই রিমাদের পাশে থাকবেন, যেন পথ কুকুররা বেঁচে থাকতে পারে দুমুঠো খেয়ে। আর ওদের যে এতক্ষণ ধরে ওদের কাছ থেকে যে আলোচনা আমরা শুনলাম, সেই বিষয়ে সবাই সতর্ক থাকবেন, যেন পথ কুকুরকে আর কেউ কোন রকম খাবার দিয়ে এবং অজ্ঞান করে নিয়ে না চলে যেতে পারে, সেদিকে একটু সবাই সচেষ্ট থাকবেন, একটু খেয়াল রাখবেন। আবার বলছি, রিমা, সুমনা ম্যাডাম এবং শিবু ভাই, ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের সময় বাংলার স্টুডিওতে এসে এত সুন্দর একটা অনুষ্ঠান করলো এবং মানুষকে অনেক কিছু জানাতে বললো। এটা একটা অ্যাওয়ারনেস। তো আজকে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। আগামী দিন আবার অন্যদিন এরকম একটা কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শিবু বোধহয় কিছু বলতে চাইছিল। সময় বাংলাকে ধন্যবাদ। যখনই আমাদের এখানে যখন কিছু আতঙ্ক তৈরি হয়, সবার আগে উনি এই ব্যাপারটাকে সর্বসমক্ষে আনতে চান এবং আসল ঘটনাটাকে সামনে তুলে দেন। এর জন্য আপনার প্রতি আমাদের শিবুকেও এবং রিমা এবং সুমনা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং দর্শক বন্ধুদেরকে ভালো ভালো কথা এবং গুরুত্বপূর্ণ কিছু কথা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিন আবার আমরা কোনো অনুষ্ঠানে আসবো এইভাবে। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।